আসসালামু আলাইকুম এভরিওয়ান। সালাম দিতে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর কথা বলছি আমি। মনে তো হয় ক্লাসে ঢুকলাম। মার কি অবস্থা? মার কি অবস্থা? বুঝে নাকি? তোমার ফোনে কথাই ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার শুনতেছি না কথা। বিকেলে হাঁটতে বের হয়ে আমি ক্লাস শেষ করে কল দিই নাকি তোমাকে? আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল দিই, আমি ক্লাস শেষ করে কল দিই। ওকে, চলো আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে? ভাইয়া আম্মুর কী অবস্থা? এই বাসা থেকে কল দিল মাত্র, আব্বু কল দিল কী অবস্থা জানার জন্যই ফোন দিয়েছিলাম, তখন পাইনি, এখন কল দিয়ে জানালো আমাকে। ওকে, চলো আমরা আজকে শুরু করবো, ঠিক আছে? আমার আম্মাজান আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ। আম্মাজান অসুস্থ থাকলে আসলে আমার আর কোনো কিছুই ভালো লাগে না, তো খুবই মন খারাপ ছিল। তারপরে আমার মনে হচ্ছে যে আমার স্টুডেন্টদের পরীক্ষা সামনে, তাদের সাথে একটু কথাবার্তা বলা উচিত। সো সেজন্য আম্মুকে ডক্টর দেখিয়েছি ডায়াবেটিস থেকে আর কি। আমার আম্মু ডায়াবেটিস, তো সো ওইটা 2-1 দিন ইনসুলিন কম হওয়ার কারণে ডায়াবেটিস বেড়ে গিয়েছিল। সো ফ্রম দ্যাট রিজন দ্য সিভিয়ারনেস স্টার্টেড। যাই হোক, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নিয়ে, ঠিক আছে? ভাই আপনার আম্মু কেমন আছে? হ্যাঁ, আমার আম্মা জান অনেক ভালো আছে এই মুহূর্তে। চলো আমরা শুরু করছি, ঠিক আছে? আমরা আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ওকে, একটা কথা বলে আজকে ক্লাসটা শুরু করবো, সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস ব্যাপারটা আসলে কি সেটা তো আমরা সহজে জানি, এটা নিয়ে তো আর খুব বেশি আশা করি ঝামেলা হবে না। সিনোনিম মানে হচ্ছে, আমরা জানি কি সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, রাইট? সিনোনিম মানে কি? সিমিলার ওয়ার্ড, সিমিলার মিনিং, সিমিলার মিনিং, অর্থাৎ এটাকে আমরা বাংলায় বলে হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক মানে কি? একটা শব্দের একই রকম অর্থ দিবে, ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে সেটা আমরা বুঝাতে পারি। আচ্ছা, তাহলে সিনোনিমের বাংলা যাচ্ছে কি আমাদের সমার্থক শব্দ। ওকে, আর দ্বিতীয়ত আসো অ্যান্টোনিম মানে কি? আমরা জানি অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত ওয়ার্ড, রাইট? ডিফারেন্ট মিনিং, রাইট? ওকে, অপোজিট মিনিং, অপোজিট মিনিং। আর এটাকে আমরা বাংলায় বলছি কি? বিপরীত শব্দ। ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সিনোনিম মানে হচ্ছে কি? সিমিলার মিনিং।
আচ্ছা, তার মানে একটা শব্দ দেওয়া আছে, ওই শব্দটা না বসিয়ে তুমি এইটারই মতো অর্থ দেয় এরকম ভিন্ন আরেকটা শব্দ বসাবা। তার মানে তোমার একই শব্দের মিনিং সেম থাকবে কিন্তু শব্দটা ডিফারেন্ট হবে। যেমন ধরো আমি যদি বলি ডিফারেন্ট মানে কি, ভিন্ন। যদি আমি বলি ডিসিমিলার, তাও কিন্তু একই অর্থ দিচ্ছে, ভিন্ন। বা ভেরিয়াস, ভিন্ন। তাহলে একই রকম অর্থ যারা দেয় এদেরকে আমরা বলছি সিনোনিম। আর যেগুলো একটা শব্দের ঠিক উল্টো মিনিং দেয়, ফ্রেন্ড, ইনেমি, রাইট, লেফট, আপ, ডাউন, অথবা ধরো আমরা বলতে পারি কি ফ্রেন্ডশিপ, এনমিটি। ওকে, তাহলে যে জিনিসগুলো হচ্ছে একটা শব্দের ঠিক বিপরীত একটা মিনিং দিচ্ছে তাকে আমরা বলছি কি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। এখন এই ব্যাপারে আরেকটা খুব জরুরি বিষয় তোমাদেরকে খেয়াল রাখা লাগবে, সেটা কোনটা একটু আমি মাথায় রাখার জন্য বলবো। সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে সিনোনিম বা অ্যান্টোনিম এইটা যেই পার্ট অফ স্পিচে আছে উত্তরটাকে সেম পার্ট অফ স্পিচে রাখতে হবে। তার মানে তুমি ধরো সিনোনিমটা প্রশ্নের মধ্যে একটা নাউন দেওয়া আছে, তুমি এটার উত্তর যখন লিখবা তখন যে সমার্থক শব্দটা দিবা সেটাও যেন একটা নাউন হয়, এটা খুব জরুরি বিষয়। তাহলে আমি তৃতীয় বিষয়টা এখানে যুক্ত করে দিচ্ছি, সেটা কি উত্তরটি একই পার্ট অফ স্পিচের হবে, পার্ট অফ স্পিচ। ওকে, তাহলে খেয়াল করো কি বললাম, যে সিনোনিমের মানে হচ্ছে সিমিলার মিনিং সমার্থক, অ্যান্টোনিম বিপরীত শব্দ, এবং উত্তরটা সেটা সিনোনিম হোক বা অ্যান্টোনিম হোক ওই প্যাসেজে সেটা যেই পার্ট অফ স্পিচে রয়েছে আমি অ্যান্সারটার জন্য ওই পার্ট অফ স্পিচেই করি। প্রশ্নে যদি সিনোনিমটা দেওয়া থাকে বা ওয়ার্ডটা যদি দেওয়া থাকে একটা নাউন, উত্তরের জন্য সেটা নাউন হয়। প্রশ্ন যদি সেটা একটা ভার্বে দেওয়া থাকে অ্যান্টোনিমটা বা মেইন ওয়ার্ডটা, তাহলে এটার অ্যান্টোনিম জন্য আমি ভার্বেই দিই, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভই দিব। এই হচ্ছে ব্যাপার। আর চতুর্থত এবং লাস্ট বিষয় যেটা বলবো সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের কোনো ধরনের রুল হয় না, এটা তোমরাও জানো আমিও জানি। কারণ একটা শব্দের জায়গায় শব্দ বসাবো, একটা নির্দিষ্ট শব্দের জায়গায় একটা সিনোনিম বসাবো অথবা অ্যান্টোনিম বসাবো, এতে নিয়মের কোনো ব্যাপার না। এই ব্যাপারটা একমাত্র ভোক্যাবুলারি রিচনেসের বিষয়, অর্থাৎ তোমরা নিজেদেরকে এখানে ভোক্যাবুলারি জানাতে গুরুত্ব দিতে হবে। খেয়াল করে কি বললাম, যে এই যে জায়গাটা সিনোনিম অ্যান্টোনিমের একমাত্র ভরসা, একমাত্র উপায়, একটাই সূত্র, সেটা হচ্ছে তোমাকে দিন 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 ভোক্যাবুলারি বাড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ভোক্যাবুলারি আমি বাড়াবো কিভাবে, রাইট? এটা একটা মানে এটা যে শুধু তোমাদের প্রশ্ন এমন না, আমিও আমার একটা সময় আমি খুব স্ট্রাগল করেছি, এখনও ভোক্যাবুলারি শিখতে হয়, অনেক ওয়ে আছে ভোক্যাবুলারি শেখার। তবে আমি ছোট্ট করে একটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে বা একটা ওয়ে, এই হ্যাবিটটা যদি গ্রো করো তাহলে ভোক্যাবুলারি শেখার একটা বড় ধরনের তোমার রাস্তা তৈরি হবে। আমি বলবো যে ভোক্যাবুলারি শেখার জন্য প্রতিদিন একটা স্টুডেন্ট জাস্ট 15 মিনিট টাইম দিবে, এর বেশি না, জাস্ট 15 মিনিটস। আমি বলি তোমাকে কিভাবে ভোক্যাবুলারি শিখবা বা আমি আদতে কিভাবে শিখতাম। খেয়াল করো ভোক্যাবুলারি শেখার আসলে প্রসেসটা কি। আমি আমার উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা, কি উত্তর আমি জানি না, কি প্রশ্ন করেছো, আমি তো প্রশ্ন শুনি নাই। ভাইয়া এগুলো সহজভাবে মনে রাখার উপায় কি? জীবনযোদ্ধা, আচ্ছা ভাইয়া বোর্ড সলভ কি করাবেন? হ্যাঁ রাইট, আমি তো বোর্ড সলভই করাবো আজকে। আমি বেশ কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো, কারণ এগুলো তো কোয়েশ্চেন সলভ করলে দেন বুঝতে পারবে যে কিছু জিনিস কমতেছে। ভাইয়া কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, কানেক্টর, ইমেল, এগুলোর প্র্যাকটিস শিট কি দিবেন? কানেক্টরে দিয়েছি প্র্যাকটিস শিট, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব হয়তো দেই নাই, ইমেইলেরটা দিব, ইমেইল লেটারটা দিব, ঠিক আছে। কিন্তু কমপ্লিট সেন্টেন্স যদি আমি সম্ভবই দিব না হয়, তোমরা পড়তে থাকো একটু একটু করে। আচ্ছা চলো আমরা একটু আগাই, যে ভোক্যাবুলারি কিভাবে আসলে বাড়ানো যায়। এটা একটা খুব জটিল প্রশ্ন, যে আমরা অনেকে বলি এক ভোক্যাবুলারিকে 100 বার পড়তে হবে, এটাকে 1000 বার পড়তে হবে, ভোক্যাবুলারি সারাদিন মুখস্থ করতে হবে, বারবার মুখস্থ করলে ভুলতে হবে। এই ব্যাপারটা কোন ওয়েটা আসলে সায়েন্টিফিকলি একটা ভোক্যাবুলারি মনে রাখার জন্য প্রপার একটা ওয়ে, সেটা একটা গাইডলাইন তোমাদেরকে দেই। চলো ভোক্যাবুলারি শেখার নিয়ম।
খেয়াল করো, ভোকাবুলারি জিনিসটা আমি এই ব্যাপারগুলোকে খুব ক্লিয়ারলি তোমাকে আলোচনা করব। ভোকাবুলারি শেখার মাধ্যম হচ্ছে কয়েকটা মাধ্যম আছে, এর মধ্যে একটা র্যান্ডম মাধ্যম হচ্ছে শব্দ বারবার 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 পড়া। এতে কি হয়, তুমি শব্দটা ব্যবহার করতেছো না কোথাও, তুমি উইদাউট এনি কাইন্ড অফ ইউজেস তুমি জাস্ট মেমোরাইজ করতেছো। আর এইভাবে গদ বাঁধা মেমোরাইজেশন এই মুহূর্তে এসে আসলে খুব একটা কাজে লাগে না। কারণ কি আমি বলে দিই তোমাদেরকে, আমি এই পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি এত ক্লাস হয়তো তোমরা বুঝতে পেরেছো যে এই জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে একই ওয়ার্ড একটা সেন্টেন্সে বসলে তার উপর নির্ভর করে যেটা মিনিং কি দাঁড়াচ্ছে। তার মানে এখন দেখছো এই লাইনের মধ্যে এটা এই মিনিং দিচ্ছে, অন্য লাইনে অন্য কোনো মিনিং দিতে পারে। তাই ভোকাবুলারি শেখার সঠিক পদ্ধতি কখনোই র্যান্ডমলি মুখস্থ করা নয়, এটা একটু মাথায় রাখবে। তাহলে কি, সেটা হচ্ছে ডেইলি 15 মিনিট করে 2 থেকে 3টি জাস্ট ওয়ার্ড পড়া। আমি বলছি দেখো, তুমি প্রতিদিন নতুন 2 বা 3টি শব্দ পড়া, 3টি শব্দ নেওয়া। ধরো আমরা নেওয়া দিলাম, হ্যাঁ, তুমি খুঁজে নিলা যে এই 3টা শব্দ আমি পড়বো, এই 3টা, জাস্ট 3টা, ধরো আমরা 2টা বা 3টা বললাম। ওকে, এখন তোমার কাজ হচ্ছে দ্বিতীয়ত কি, সেটা হচ্ছে ওই যে শব্দ, ধরো আমি 3টা, আমি স্পেসিফিক নাম্বার লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমরা 3টা শব্দ প্রতিদিন শিখব। এই 3টা শব্দকে, এই ধরো প্রতিটি শব্দকে জাস্ট 2 বার করে বাংলা অর্থ সহ পড়া, 2 বার বা 3 বার, ধরো আমরা লিখলাম যে প্রতিটি শব্দকে 2 বার করে বাংলা অর্থ সহ পড়া। খেয়াল করো কি বললাম, যে প্রতিদিন 3টা নতুন ওয়ার্ড ডিমান্ডে, যে কোনো বই থেকে হোক বা গতকাল কিছু পড়ছো সেখান থেকে কিছু ওয়ার্ড পাইছো, সেখান থেকে তুমি আগে আইডেন্টিফাই করবা যে আমি এই 3টা শব্দ পড়লাম। তাহলে এই 3টা শব্দকে নেওয়ার পরে তুমি কি করবা, এটাকে 2 বার পড়বা জাস্ট বাংলা অর্থ সহ। ধরো আমি বললাম যে ধরো উইলিংনেস, ইচ্ছা, উইলিংনেস, ইচ্ছা, শেষ, এতটুকু। আচ্ছা, তাহলে কি করবা, তৃতীয় কাজ হচ্ছে ওই ওয়ার্ড দিয়ে একটা বা প্রতিটা ওয়ার্ড দিয়ে একটা বা 2টা সেন্টেন্স বানানো। হ্যাঁ, এটা তুমি গুগল করে নিতে পারো বা নিজে বানানো, এটা হচ্ছে বেটার অপশন। সেটা কি, প্রতিটি শব্দ দিয়ে দুটি বাক্য তৈরি করা, 2টি বাক্য তৈরি করা। এতে তোমার কি সুবিধা হবে খেয়াল করো, তুমি যখন ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য বানালা, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু তোমার যেমন সেন্টেন্স বানানোর একটা হ্যাবিট তৈরি হচ্ছে, যে কিভাবে সেন্টেন্স বানাতে হয়, এটা একটা বিষয়। আর তুমি এই প্রতিদিন যখন সেন্টেন্স বানানো একটা হ্যাবিট হয়ে যাবে রাইটিংয়ে, যেটা তোমাকে প্যারাগ্রাফ রাইটিং বলো, তোমার ইমেল রাইটিং বলো, অ্যাপ্লিকেশন বলো, লেটার বলো, বা আরও যেই সামারি রাইটিং সহ প্রতিটা সেক্টরে কাজে লাগবে তোমার এই রাইটিংয়ের কাজটা। ভাবতে হবে সেন্টেন্সটা কি হবে, এমন বাক্য না, এরকম ছোট বাক্য না যে আই এম উইলিং, আমি ইচ্ছুক, ব্যাপারটা এরকম না। একটু ব্রড একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করবা, যেন ওইখানে তোমার ব্রেনকে কাজে লাগানোর প্রয়োজন হইতে পারে। ভুল করো, নো ম্যাটার, ভুল হতেই পারে, খুব স্বাভাবিক, ভুল হোক, বাট ট্রাই টু মেক আ লঙ্গার সেন্টেন্স, আ লার্জার সেন্টেন্স। ওকে, কি গেল, 3টা শব্দ নিব, সেটা 2 বার করে পড়বো, প্রতিটা শব্দ 2টা করে বাক্য তৈরি করব, শেষ। লাস্ট, চতুর্থ এবং সর্বশেষ ধাপ, সেটা কি, 4 নাম্বার, প্রতিটি শব্দের ডেরিভেটিভসগুলো পড়ব। আমি এটা কিন্তু একটা লাইফ টাইম জার্নি বলছি। দেখো, মনে হচ্ছে ভাইয়া 3টা করে ওয়ার্ড আর কি শিখবো, খেয়াল করো, ডেরিভেটিভস মানে কি, একটা ওয়ার্ডের তো বিভিন্ন পার্ট অফ স্পিচ থাকে, রাইট? ধরো তুমি নাউন পড়লা, ওই নাউনটা তো একটা ভার্ব থাকে, এটা একটা অ্যাডজেক্টিভ থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে ডেরিভেটিভস। যেমন ধরো আমি যদি বলি পিওর, পিওর মানে কি, পিওর মানে হচ্ছে একটা বিশুদ্ধ।
যদি বলি পিউরিটি তাহলে বিশুদ্ধতা, হ্যাঁ। যদি আমি বলি যে একটা জিনিস হচ্ছে পিউরিফাইড, বিশুদ্ধকর মানে বিশুদ্ধকৃত, জিনিসটাকে বিশুদ্ধ করা হয়েছে, পিউরিফাইড, পিউরিটি, পিওর। এরপর হচ্ছে অপোজিট ওয়ার্ড কি, ইমপিওর, ঠিক আছে। তাহলে কি পাইলাম আমরা, প্রতিদিন 3টা শব্দ পড়লাম, এরকম 3টা করে যদি পড়ো, তুমি এবার হিসাব করো, তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে পড়া শুরু করতা, তাহলে এই 3টাকে তুমি গুণ করো কিভাবে, প্রতিদিন 3টি করে শব্দ পড়ছো, 3টে করে শব্দ পড়ে সপ্তাহে মোট কতদিন পড়লা, 6 দিন পড়লা, 3 6 18টি শব্দ। একদিন হচ্ছে রিভিশন, সপ্তাহের 6 দিন হচ্ছে শব্দ পড়বা, একদিন হচ্ছে ওই সপ্তাহের আগের দিনেরগুলো হচ্ছে একদিন রিভিশন দিবা। তাহলে তোমার কিন্তু অলরেডি 2বার পড়া শেষ, তুমি 18টা শব্দ শিখলা, এই 18টা শব্দ দিয়ে তুমি 18 দ্বিগুণ 36টা বাক্য বানালা, ওই 18টা শব্দের আবার প্রতিটা পার্ট অফ স্পিচগুলো প্রত্যেকটা শিখলা, সেটা আবার রিভিশনও হয়ে গেল। তুমি চিন্তা করো, তোমার মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে ব্যাপারগুলা। আচ্ছা, তাহলে এরকম যদি হয় আমাদের প্রতি সপ্তাহে যদি হয় 18টা ওয়ার্ড, তাহলে বছরের সপ্তাহ কয়টা, মোট 52টা সপ্তাহ। এবার 18কে 52 দিয়ে গুণ দাও, 18 গুণ 52। আমি যদি গুণ খুব বেশি ভালো না অঙ্কে, আমি একটু হিসাব করে দেখি কতটা শব্দ তুমি 1 বছর শিখতে পারো। ধরো আমি এই যে 52 গুণ প্রতি সপ্তাহে 18টা ওয়ার্ড শিখতেছি, 936টা শুধু মূল শব্দ শেখা যায়। 936, তুমি চিন্তা করো, এত বেশি ওয়ার্ড জানলে তুমি যদি এখানে কেউ যদি আইবিএতে পরীক্ষা দাও, অথবা তুমি যেই কোনো জায়গায় ভোকাবুলারি বেসড পরীক্ষাটা হয়, অ্যানালিটিক্যাল বা ভোকাবুলারি ইংলিশ, কোথাও আটকানোর কথা না। জাস্ট প্রসেসটা মনে রাখো, প্রতিদিন জাস্ট 3টা শব্দ, সেটা বছর শেষে হয়ে দাঁড়াচ্ছে কয়টি শব্দ আমাদের, বছর শেষে হয়ে যাচ্ছে এখানে মোট 932টি শব্দ, 936টি। 1 বছরে 936টি শব্দ। তোমরা ওয়ার্ড স্মার্ট আছে, বইয়ের নাম ওয়ার্ড স্মার্ট, ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1 and 2, যেগুলো আমি অ্যাডমিশন আগে পড়েছিলাম, ওইখানের আমি সর্বোচ্চ 700 বা 600 ওয়ার্ড পারতাম ওয়ার্ড স্মার্টের। তুমি চিন্তা করো, জাস্ট 3টা করে শব্দ পড়লে 1 বছরে একটা ছেলে বা মেয়ে মূল শব্দ রিভিশন সহ বাংলা অর্থ সহ 936টা শব্দ সে শিখতে পারে। পাশাপাশি সে বাক্য বানান শিখতেছে, তার রাইটিং হয়ে যাচ্ছে, পাশাপাশি তার ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে, পাশাপাশি সে সবগুলো শব্দের বিভিন্ন ডেরিভেটিভস, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো হয়ে যাচ্ছে। একটা কথা আছে না যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল, ঠিক একইভাবে এটা হচ্ছে তার ব্যাখ্যা, যে প্রতিদিন 3টা করে বছর শেষে 936টা ওয়ার্ড খুব ভালোভাবে মনে রাখা পসিবল। আমি বলবো যে এই কাজটা যারা করতে পারবে, তাদের রিডিং নিউজ পেপার পড়ার ক্ষেত্রে, যে কোনো বিদেশি রাইটারের বই পড়তে গেলে বা কোনো ট্রান্সলেশন করতে গেলে, কোনো চাকরি পরীক্ষার ট্রান্সলেশন করতে গেলে কোথাও আটকাবে না। সো ভোকাবুলারি কীভাবে মুখস্থ করতে হবে সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন আমরা আজকে সলভ করে দেখাবো। তাহলে আমরা কিন্তু এই পার্ট শেষ করছি, ঠিক আছে, কিভাবে ভোকাবুলারি শিখতে হবে এবং সিনোনিম আসলে কিভাবে সলভ করে বা কি কি প্রয়োজন সেটা আলোচনা শেষ। চলো আমরা কিছু কোয়েশ্চেন দেখি। আসলে চলো আমরা একটা কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এই যে একটা আছে, তোমরা চেষ্টা করবে আমার সাথে উত্তর দেওয়ার জন্য কমেন্টে, আমি এগুলোকে এক্সপ্লেন করে অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক এইভাবে তোমাদের কোয়েশ্চেনটা আসবে তোমাদের বোর্ড পরীক্ষায়, ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেনটা একটা চেহারা দেখে নাও। সেটা কি আছে, যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে যেখানে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন করা শব্দগুলোর কোনটার সিনোনিম চেয়েছে প্রশ্নে, কোনটার অ্যান্টোনিম চেয়েছে সেটা দেওয়া থাকবে নিচে। আচ্ছা, তাহলে তোমাকে এই যে এই ডিফারেন্ট ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচে আছে সেইটা বুঝতে হবে, যেমন পাশাপাশি একই পার্ট অফ স্পিচের সিনোনিম বা অ্যান্টোনিমের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্নের ধারাটা, আগে বুঝো।
তুমি প্রশ্নই যদি না বুঝো যে কিভাবে প্রশ্ন আসতেছে, তাহলে উত্তর করাটা বেশ কঠিন এবং বেশ সময়সাধ্য একটা ব্যাপার। আর আমরা আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, কোনো টোটাল প্রশ্ন কিন্তু লেখার প্রয়োজন নাই, জাস্ট এ বি সি এরকম করে তুমি অ্যান্সারটা পরীক্ষার খাতায় লিখে দিবা নিচে 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 নিচে। ওকে, তাহলে অ্যান্সার তো কোয়েশ্চেন নাম্বার 9 বা 8 যত নঙে আসে প্রশ্নটা দিয়ে, এ দিয়ে সিনোনিম অ্যান্টোনিম চাইলে যেটা অ্যান্সার হয় তোমার মনে হচ্ছে, বি দিয়ে সি দিয়ে এরকম করে যেই পর্যন্ত মোট 10টা কোয়েশ্চেন 10টা অ্যান্সার হবে, জাস্ট 10টা ওয়ার্ড, অতিরিক্ত কোনো সেন্টেন্স, অতিরিক্ত কোনো কথা আর কিচ্ছু প্রয়োজন নাই, জাস্ট 10 স্পেসিফিক ওয়ার্ডস। ওকে, আসো আমরা একটু এই প্যাসেজটা পড়ব, পরে এখানে আমরা দেওয়া আছে, এখানের যেই হিন্টসগুলো দেওয়া আছে কোনটার কী চেয়েছে সে অনুযায়ী আমরা অ্যান্সার করার চেষ্টা করি। এই প্রতিটা বোর্ড কোয়েশ্চেন, এটা ফাইনাল বোর্ডে আসা একটা প্রশ্ন। চলো সবাই রেডি? এরকম গাইডলাইন যদি আগে পাইতাম তাহলে অনেক ভালো হতো, 23 ব্যাচ সব দিক দিয়েই ঢ্যাস। আচ্ছা, তো এইরকম গাইডলাইন বলতে আমরা তো ক্লাসগুলোকে ওইভাবে সাজিয়েছি, যেটা যেইভাবে আসছে সেভাবে আমরা করেছি। এখন আর বললেন না, একটু পরে স্ট্রোক করব, সময় চলে গেছে, এখন আফসোস ছাড়া কিছুই করার নাই, অ্যাডমিশনে কাজে দিবে। আচ্ছা, একটা ব্যাপার বলি, হ্যাঁ একটা ব্যাপার বলি, রিফাত বা যারাই কমেন্টগুলো করছো, আমি কমেন্ট খুব একটা পড়বো না আজকে। এই যে এলেক্স আরিয়ান চৌধুরী লিখেছে যে ভাই ভোকাবুলারি পড়ার নিয়মটা আসলেই দারুণ, এভাবে পড়লে খুব ইজিলি মনে রাখা যায়, আমি ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, কিছু কথা বলি, হ্যাঁ একটু খেয়াল রাখো। ধরো আমরা যেন অকৃতজ্ঞ না হই, এই ব্যাপারটা মাথায় রাখবা। আমার আজকের ক্লাস, আমি প্রতিটা ক্লাসকে চেষ্টা করি তোমাদের জন্যই যেন ক্লাসগুলো হয়, তোমরা যেন উপকৃত হও, অতটুকু রেখে এটা যেইভাবেই হোক না কেন তোমাদের জন্য উপকার হয়ে যায়। সো এই ভোকাবুলারি নিয়মগুলো আমি শিখেছিলাম ইন্টারমিডিয়েটে নিজে নিজে। টু বি ভেরি অনেস্ট, আমি ইন্টারে কোনো টিচারের কাছে তেমনভাবে প্রাইভেট পড়ি নাই। আমার এক টিচার আমাকে বলেছিলেন কলেজের, আমি হয়তো 1 মাস বা 1.5 মাস এরকম গিয়েছিলাম, কিন্তু আমার আসলে মনে হয় নাই যে একদম আমার প্রয়োজন আছে। আমি মনে করেছি আমি হার্ডওয়ার্ক করতে পারি, আমি পড়তেছি, আমি হয়ে যাবে। সো ধীরে 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 অনেক ভিডিও দেখে, অনেকভাবে পড়ে, অনেক শিট পড়ে, অনেক নোট করে দেন আমি এই প্রসেসটা আমার কাছে মনে হয়েছে যে একদিনে 30-40টা ওয়ার্ড মুখস্থ করার কোনো মানেই হয় না। এই গদবাধা মুখস্থ খুব বেশি দিন থাকে না, এটা আমরা ভুলে যাই, আমরা অনেক ওয়ার্ড পরে ভুলে যাই। কিন্তু ওয়ার্ডটা যখন আমি সেন্টেন্স বানাবো, ওয়ার্ডটার ভোকাবুলারিটার অনেক ডেরিভেটিভ শিখবো, সেটা দিয়ে অন্য কোনো জায়গায় ওয়ার্ড বানানোর চেষ্টা করব, এটা আমার দীর্ঘমেয়াদী মনে রাখে। সেটা আমার স্পিকিংয়ে হোক, সেটা আমার রিডিংয়ে হোক, সেটা আমার রাইটিংয়ে হোক, বেশ কার্যকরী হয়। সো এই জন্য আমি বলে দিলাম, এটার মানে তো এই না তোমাদেরকে খারাপ করার জন্য বলেছি। যতদিন টাইম আছে এতদিন যতটুকু চেষ্টা করো। আর হ্যাঁ, ভোকাবুলারির উপর একটা প্র্যাকটিস শিট আমি দিয়ে দিব, যে এইচএসসির জন্য যেগুলো যেগুলো লাগবে। এটা আশা করছি আজকে রাতে যদি সম্ভব হয় আমি এখান থেকে গিয়ে আমার রুমে পৌঁছাতে পৌঁছাতে যতটা বাজে তার মধ্যে যদি সম্ভব হয় এটাকে সাজিয়ে দেওয়ার জন্য দিব, না হয় আগামীকালের মধ্যে ভোকাবুলারি পাবা। এটা রেডি করা আছে ইতিমধ্যে, জাস্ট সাজানো বাকি। চলো আমরা একটু সলভ করি। তোমরা সবাই চেষ্টা করবে অ্যান্সার করার জন্য, ঠিক আছে? সবাই চেষ্টা করবে এই অ্যান্সারগুলো করার জন্য। ওকে, সবাই কি একটু রেডি আছো? আমাকে জানাও তো সবাই এই অ্যান্সারগুলো করার জন্য রেডি আছো কিনা। হ্যাঁ, একজন লিখছে ভাইয়া প্যারাগ্রাফের যে 2টা ফর্মে দিয়েছেন 2টাই কি পড়বো? এটার মধ্যে যে কোনো একটা তুমি পড়বা, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে। এখানে 25টা প্যারাগ্রাফ যে কোনো একটা ফর্মে দিয়ে লেখা যায়, তবে আমি প্রেফার করি দ্বিতীয়টা, সেকেন্ডটাকে আমি বেশি প্রেফার করি, ওইটা লাইনগুলো শব্দগুলো বেশি সুন্দর। আচ্ছা চলো আমরা শুরু করছি, ঠিক আছে? ভাইয়া সেন্টেন্সও দিয়ে না ভাইয়া, সাথে সেন্টেন্সও দিয়ে না, সেন্টেন্স দিলে অনেক বড় হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। হ্যাঁ, আমার কাছে সেন্টেন্স সহ সাজানো নাই। ওকে চলো, সেন্টেন্স সহ দিতে হলে আসলে আমাকে এগুলো আরও অনেক সময় লাগবে। একটা ভোকাবুলারি শিট তৈরি করতেই 300-400 শব্দের একটা ভোকাবুলারি শিট তৈরি করতে একটা মানুষের মাসের পর মাস যায়। একটা কোনো রকম দিয়ে দিলে তো হইল না ব্যাপারটা, সুন্দর সেন্টেন্স তৈরি করা লাগে, সুন্দর সেন্টেন্স খোঁজা লাগে, বানানো লাগে। চলো আমরা এখানে আসি। মডার্ন এডুকেশন ইজ সামহোয়াট ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য পাস্ট। ওকে, এটা হচ্ছে পাস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে খেয়াল করো। মডার্ন এডুকেশন মানে আধুনিক শিক্ষা ইজ সামহোয়াট ডিফারেন্ট, এটা কিছুটা ভিন্ন ফ্রম দ্যাট অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের শিক্ষা ব্যবস্থা থেকে বা আরও আগের শিক্ষা ব্যবস্থা থেকে বর্তমানের শিক্ষাটা
কিছুটা ভিন্ন। তাহলে এই ডিফারেন্ট অর্থটা কি দিচ্ছে আমাদের? ভিন্ন, রাইট? আচ্ছা, এই ডিফারেন্ট আসলে কি মিনিং দিচ্ছে? ভিন্ন। তাহলে এটার কি চেয়েছে আমরা একটু খেয়াল করি। ডিফারেন্টের সিনোনিম, তার মানে ভিন্ন এটার আর সমার্থক বা একই রকম অর্থ কি হতে পারে সেটা কি? ধরো তোমরা অ্যান্সার করার চেষ্টা করে দেখি তোমরা পারো কিনা, তারপর আমি দিচ্ছি। দেখি প্রথম প্রশ্ন তোমরা পারো কিনা। এই যে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে ডিফারেন্ট মানে ভিন্ন, এটার সিনোনিম, এইটা মাথায় রাখতে হবে। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ বা একই রকম উত্তর। অনেকে বলেছে সিমিলার, ডিফারেন্টের তো সিমিলার হচ্ছে না, ডিফারেন্টের সিমিলার হচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে। এটার অর্থ আসতে হবে ভিন্ন বা বিভিন্ন, এমন আসতে হবে উত্তরটা। ডিসিমিলার বলেছে অনেকে, ভ্যারিয়াস বলেছে, সেপারেট বলেছে অনেকে, ওকে, অপোজিট, আচ্ছা ডিসিমিলার। আচ্ছা, তাহলে আমরা চলো একটা মিনিং নিচ্ছি, সেটা কি? তাহলে ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন রকম, রাইট? ভিন্ন ভিন্ন জাতের, ভিন্ন ভিন্ন টাইপের। তাহলে ডিফারেন্টের একটা সিনোনিম হচ্ছে একটা ভ্যারিয়াস। ভ্যারিয়াস হচ্ছে আমাদের এই সিনোনিমটা খুব ভালোভাবে যায়, ভ্যারিয়াস। আচ্ছা, তাহলে মডার্ন এডুকেশন ইজ সামহট ভ্যারিয়াস ফ্রম দ্যাট অফ দ্য পাস্ট, অর্থাৎ আধুনিক শিক্ষাটা অতীতের শিক্ষার থেকে অনেকটাই ভিন্ন। তারপর দেখি ইন ম্যাথড। ইন ম্যাথড মানে কি? পদ্ধতিতে। এটার অর্থটা আসলে, বা আমরা যদি বলি আমাদের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে যে ভাব অর্থটা, সেটা হচ্ছে অর্থের দিক দিয়ে বা পদ্ধতিগত দিক দিয়ে। পদ্ধতিগত দিক দিয়ে ইট মানে বর্তমান শিক্ষা বা মডার্ন এডুকেশন সিক্স টু ড্র আউট অ্যান্ড ইমপ্রুভ দ্য মাইন্ড টু মেক ইট এগার অ্যান্ড কিউরিয়াস। মানে অর্থগতভাবে বা পদ্ধতিগতভাবে আধুনিক শিক্ষা হচ্ছে আমাদের মনকে আকর্ষণ করা এবং মনকে উন্নত করার একটা পদ্ধতি, যা আমাদের মনকে আরও আগ্রহী করে তোলে। এই এগার মানে কি? আগ্রহী। তাহলে বাংলাটা বলছি, সিক মানে হচ্ছে খোঁজা। সিক মানে কি? খোঁজা, ওকে, বা খোঁজ করা। আর এগার মানে কি? এগার মানে হচ্ছে আগ্রহী, কোনো বিষয়ে আগ্রহী করে তোলা। তাহলে এগার মানে কি? আগ্রহী। ওকে, আমরা তাহলে খেয়াল করি। In method, it seeks to draw out and improve the mind to make it eager and curious. আমাদের শিক্ষাটার এখন পদ্ধতিগত একটা ব্যাপার হচ্ছে আমাদের মনকে আকর্ষণ করা, মনকে উন্নত করা এবং মনকে আগ্রহী ও কিউরিয়াস মানে একটা ব্যাপারের প্রতি খুব কৌশল মানে উৎকর্ষ আমাদের মধ্যে জাগ্রত করে দেওয়া। তাহলে সিক অর্থ যদি খোঁজা হয় তাহলে সেটার সিনোনিম কি বা অ্যান্টোনিম কি? রাইট, সিনোনিম চেয়েছে। তাহলে সিকের সিনোনিম আমরা কি পাচ্ছি? খোঁজা, রাইট? সার্চ হইতে পারে, রাইট? ওকে, তাহলে আমরা কি দিতে পারি? সার্চ। সার্চ, ওকে, খোঁজা একটা সহজ ওয়ার্ড। তোমরা চেষ্টা করবো খুব কঠিনের আগে সহজের মধ্যে যদি ওয়ার্ড আসে সেটাই দিও অ্যান্সার করে দিতে। টু মেক ইট এগার, এগার মানে আগ্রহী। আগ্রহীর সিনোনিম কি বা অ্যান্টোনিম কি? কি চাইছে? আগ্রহীর অ্যান্টোনিম চাইছে, মানে বিপরীত। দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, সার্চ। আস্ক ফর হয়, লুক ফর হবে, রাইট? লুক ফরটা অ্যান্সার হবে। আচ্ছা, এগার অর্থ হচ্ছে আগ্রহী। এগারের বিপরীত কি হইতে পারে বলো? এটা কোন বোর্ড একটু খেয়াল করো, কোনো একটা বোর্ডে খুঁজে দেখো। আমি তো বোর্ডটা লিখি নাই, বাট এটা বোর্ড কোয়েশ্চেন। অ্যাডভান্স, ডিসইন্টারেস্টেড, ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং তো হবে না। তাহলে এগার মানে হচ্ছে আগ্রহী, ইন্টারেস্টেড হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে টু মেক ইট ইন্টারেস্টেড, ওকে, বা উইলিং। বিপরীত হচ্ছে কি? আনউইলিং, ওকে। আনউইলিং অর্থ হচ্ছে অনিচ্ছা। টু মেক ইট আনউইলিং অ্যান্ড কিউরিয়াস। তাহলে আমরা একটা ওয়ার্ড কি পেলাম? এগার মানে হচ্ছে আগ্রহী, আর আনউইলিং শব্দটা বেশ জরুরি, অনেক কাজে লাগবে। আনউইলিং মানে হচ্ছে অনাগ্রহ, অনিচ্ছা, কোনো কিছু করতে ইচ্ছে করে না, এটাকে আমরা বলছি কি? আনউইলিং। যেমন আমি বলতে পারি যে আই এম আনউইলিং টু গো দেয়ার, আমি সেখানে যেতে অনিচ্ছুক। আমি বলতে পারি যে শি ইজ আনউইলিং টু স্পিক টু আননোন পারসন, তিনি বা ওই মেয়েটি অপরিচিত মানুষের সাথে কথা বলতে অনিচ্ছুক। ওকে, ইট ডিপেন্ডস মোর
অন অবজারভেশন দেন মেয়ার বুকিশ নলেজ। ইট মানে কি? ইট হচ্ছে আমাদের এই আধুনিক শিক্ষাটা। বলেছে দেখো আধুনিক শিক্ষাটা ডিপেন্ডস, এই আধুনিক শিক্ষাটা নির্ভর করে মোর অন, ওই যে ডিপেন্ডের পর অন প্রিপোজিশনের ক্লাসে পড়িয়েছিলাম না, ইট ডিপেন্ডস মোর অন অবজারভেশন। অবজারভেশন মানে কি? একটা পরীক্ষা নিরীক্ষা, রাইট? নিরীক্ষণের উপর নির্ভর করে আধুনিক শিক্ষাটা। দেন দেন মানে হচ্ছে চেয়ে, এটার চেয়ে, হ্যাঁ। দেন মেয়ার বুকিশ নলেজ, বুকিশ নলেজ মানে হচ্ছে পুঁথিগত শিক্ষা, আর মেয়ার মানে শুধুমাত্র, অনলি মিনিং দেয়। আচ্ছা, তাহলে কি পেলাম? বর্তমান বা এই আধুনিক শিক্ষাটা শুধুমাত্র এই গ্রন্থগত শিক্ষার চেয়ে বরং সেটা পরীক্ষণের উপরে, অবজারভেশনের উপরে নির্ভর করে বেশি। তাই একটু দেখি আমরা, অবজারভেশন অর্থ কি? এটা হচ্ছে নিরীক্ষণ, হ্যাঁ, কোনো কিছুর উপর অবজার্ভ করা, কোনো কিছু হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, কোনো কিছুর উপর হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করাকে আমরা বলি হচ্ছে অবজার্ভ। তাহলে অবজারভেশন একটা নাউনে আছে, তাহলে অবজারভেশনে কি চেয়েছে? সিনোনিম। ওকে, তাহলে পরীক্ষা করা, নিরীক্ষণ করা, এটার সিনোনিম সমার্থক শব্দ। মেয়ার মানে হচ্ছে শুধুমাত্র, অল্প কিছু, যেটা অপর্যাপ্ত, পরিপূর্ণ না, অপর্যাপ্ত, এটার বিপরীত। তাহলে কি হবে? পর্যাপ্ত হবে। তাহলে অবজারভেশন মানে পরীক্ষা বা নিরীক্ষণ, এটার সিনোনিম, পরীক্ষা দিতে পারো তুমি। আর মেয়ার মানে হচ্ছে কি? শুধুমাত্র, অল্প, অপর্যাপ্ত, এটার বিপরীত দিতে হবে। ওকে, তাহলে আমরা কি দিতে পারি? ইট ডিপেন্ডস মোর অন অবজারভেশন। এখন আমরা অবজারভেশনের জায়গায় কিন্তু সিনোনিম কি যায়? এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট বা এক্সামিনেশন। এক্সামিনেশন হচ্ছে বেটার অপশন, হচ্ছে এখানে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? নিরীক্ষণ, এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। ওকে, সো it depends more on experiment than mere bookish knowledge. mere মানে হচ্ছে অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়। দেখি এটার অ্যান্সার তোমরা করো, বিপরীত। এটা কিন্তু বিপরীত চেয়েছে, রাইট? অনেকে দিয়েছে ইনভেস্টিগেশন, এটা কিন্তু উত্তর সঠিক। অনেকে দিয়েছে ইনভেস্টিগেশন, অনেকে দিয়েছে মনিটরিং, অনেকে দিয়েছে হচ্ছে এক্সামিনেশন। তিনটা উত্তর রাইট। আমি একটা করে লিখছি। এক্সপেরিমেন্টের জায়গায় তোমরা চাইলে মনিটরিংও লিখতে পারবা, সেই জায়গায় চাইলে তুমি এক্সামিনেশনও লিখতে পারবা, বোথ আর রাইট। ওকে স্যার, সবগুলা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম দুইটা বলে দেন। আচ্ছা, দুইটা করে লিখলে ভালো হয় না? আচ্ছা, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, ফরহাদ রেজা আজকে নতুন, ফরহাদ কি 24 ব্যাচের? আচ্ছা, এখন আসো, খেয়াল করো, মেয়ার মানে হচ্ছে কম, অল্প পরিমাণ, অর্থাৎ যথেষ্ট নয়। তাহলে এটা বিপরীত হবে? যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণ। তাহলে যথেষ্ট আমরা কি দিয়ে বোঝাই? ধরো এনাফ, এনাফ বা সাফিসিয়েন্ট, অথবা অ্যাম্পল, অথবা আ লট অফ, অথবা মেনি, অথবা মাচ। ঠিক আছে, অনেকগুলো অ্যান্সার হয়। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা? যে এই যে আধুনিক শিক্ষাটা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার উপর নির্ভর নয়, বরং এটা অনেক বেশি আমাদের এক্সপেরিমেন্ট, আমাদের মনিটরিং, আমাদের হচ্ছে পরীক্ষা নিরীক্ষার উপর বেশি নির্ভরশীল বর্তমানে শিক্ষা। আ মাইন্ড দ্যাট ইজ ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট, এমন একটা মস্তিষ্ক বা এমন একটা মন যেটা খুব মানে বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই সচেতন, বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই সচেতন। তাহলে অ্যালার্ট মানে কি পেয়েছি আমরা? সচেতন। তাহলে সচেতনে কি চেয়েছে? সিনোনিম। তাহলে সচেতনের সিনোনিম তো আমরা জানি, সেটা কি? কেয়ারফুল হইতে পারে, কশাস হইতে পারে, রাইট? তাহলে আমরা কি পাচ্ছি এখানে? অ্যালার্টের সিনোনিম হচ্ছে কেয়ারফুল, অথবা খেয়াল করো, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে আমাদের। এই যে কেয়ারফুল লিখলাম, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আবার যদি কশাস লিখি, কশাস, CAUTIOUS, কশাস, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আমি এই ব্যাপারটাই প্রথমে ক্লিয়ার করে নিয়েছি। তুমি যদি কেয়ারফুল না দিয়ে তুমি দিলা কি? কেয়ারফুলনেস বা কেয়ারফুলি বা কেয়ার, তার কোনোটাই কিন্তু উত্তর হিসেবে টিচার নিবে না, বা নিলেও হয়তো দয়ার খাতিরে, মায়ার খাতিরে নিবে, বাট উত্তরটা নেওয়া উচিত নয়। বিকজ তুমি এখানে ব্যাপারটা হচ্ছে কি জানো, এই যে অ্যালার্টের জায়গায় যদি তুমি কেয়ারফুল ওয়ার্ডটাকে বসাও, তাহলে ব্যাপারটা তো একদম মিলে যাচ্ছে যে মাইন্ড দ্যাট ইজ ইন্টেলেকচুয়ালি কেয়ারফুল
একটা মস্তিষ্ক বা একটা মন যেটা মনস্তাত্ত্বিকভাবে বা বুদ্ধিমত্তার দিক দিয়ে সচেতন, মিলছে। কিন্তু তুমি যদি দিতে এখানে কেয়ার, তাই কি দাঁড়ায় অর্থটা? একটি মন যেটা বুদ্ধিমত্তার দিক দিয়ে সচেতনতা, আদর, মায়া, ব্যাপারটা কি মিলল এখন? তার মানে মেইন শব্দটা দিয়ে বা মূল ওয়ার্ডটা দিয়ে যে অর্থটা আসছে, সিনোনিম বা অ্যান্টোনিম মানে সিনোনিম বসানোর পরে সেম হইতে হবে অর্থটা। ওকে, তাহলে উই লার্ন ফ্রম বুকস, যে ব্যক্তি খুব বেশি সচেতন সেই শুধুমাত্র কি থেকে? বই থেকে পড়ে শিখতে পারে। ইট ডেভেলপস দ্য ল্যাটেন্ট ট্যালেন্ট। ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত, আমরা বলি না সুপ্ত প্রতিভা মানুষের, বা যেটা লুকায়িত আছে, যেটা চাপা পড়া আছে, যেটা এখনো ওপেন হয় নাই, যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে ফ্লোরিশড হয় নাই, রাইট? আচ্ছা, তাহলে ইট ডেভেলপস, একটা মানুষের জ্ঞান, মেধা, মন মানে নির্ভর করে বা উন্নত হয় দিন দিন। ইট ডেভেলপস দ্য, মানে এই বই জিনিসটাকে বলছে আর কি, বই বা এই পড়াশোনা, শিক্ষা। ইট ডেভেলপস দ্য ল্যাটেন্ট ট্যালেন্ট অফ এনি ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি। তাহলে এই আধুনিক জ্ঞান বা আধুনিক শিক্ষাটা একটা ব্যক্তির তার সুপ্ত মেধাকে জাগ্রত করে। কি বলেছে? এই শিক্ষা, বই ব্যাপারটা, এই বইয়ের ব্যাপারটা বোঝানো হচ্ছে, বইটা একটা ব্যক্তির তার ভিতরে সুপ্ত, লুকায়িত, অপ্রকাশিত মেধাকে কি করে? সেটাকে গড়ে তোলে বা সেটাকে আসলে ডেভেলপ করে, উন্নত করে, বাড়িয়ে তোলে। তাহলে ল্যাটেন্ট মানে আমরা কি পাচ্ছি? এটা একটা অ্যাডজেক্টিভে রয়েছে, যেহেতু নাউনের আগে বসেছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ল্যাটেন্ট শব্দের অর্থ হচ্ছে আসলে হচ্ছে সুপ্ত বা লুকায়িত, সুপ্ত বা ঘুমন্ত বলতে পারো, ঘুমন্ত বা অপ্রকাশিত। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো তো এটা আর কি চেয়েছে, আমরা একটু খেয়াল করি তো। ল্যাটেন্টের আমাদের চেয়েছে কি? অ্যান্টোনিম, বিপরীত শব্দ। তাহলে একটা হচ্ছে অপ্রকাশিত, তাহলে বিপরীত কি হবে? প্রকাশিত, যেটা একদম খোলামেলা, যেটা একদম দেখা যায়, যেটা একদম মানে খুবই আমাদের চোখের সামনে। কি হবে দেখি, তোমরা একটু কমেন্ট করো। ল্যাটেন্টের অ্যান্টোনিম, অনেকে বলেছে ওপেন, উত্তর রাইট। হ্যাঁ, অনেকে সিনোনিম দিয়েছে, সিনোনিম দিলে হিডেন ঠিক আছে। ডরমেন্ট, অনেকটা উত্তর সঠিক, ডরমেন্ট। এক্সপোজড, তাও সঠিক। ওয়াচফুল, তাও সঠিক, রাইট। বা তোমরা তো অনেক ভালো পারো। ডরমেন্ট, এক্সপ্রেস, এক্সপোজ। হ্যাঁ স্যার, এক্সপোজড ওয়ার্ডটা হচ্ছে আমাদের কাছে খুব সুন্দর মনে হয়। হ্যাঁ, এক্সপোজড, রাইট। তাহলে ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত বা লুকায়িত বা অপ্রকাশিত, আর এটার বিপরীতে আমরা পাচ্ছি কি? এটার বিপরীতে আমরা পাচ্ছি হচ্ছে প্রকাশিত, বা যেই ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে দেখা যায় চোখে, খুব ইজিলি আমরা দেখতে পারি। আপনার সাথে কথা বলবো, আপনার সাথে আমি। তাহলে সুপ্তর বিপরীতে আসলে কি আসে? সুপ্তর বিপরীত কি? মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে, রাইট। তাহলে তুমি দিতে পারো কি? এক্সপ্রেসড মানে প্রকাশিত, অথবা এটা দিতে পারো কি তুমি? এক্সপোজড। ওকে, তাহলে এই ব্যাপারগুলো তুমি ইজিলি দিতে পারো। চেষ্টা করবা ইজি শব্দ যেন তোমার মনে অলওয়েজ থাকে, ওটা যেন তুমি দিতে পারো অ্যান্সারটা। তাহলে ইট ডেভেলপস দ্য ল্যাটেন্ট ট্যালেন্ট অফ এনি ইন্ডিভিজুয়াল। এই বই জিনিসটা একটা মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে। তারপর টিচার্স প্লে, শিক্ষকেরা, আমার বলতে হবে এই যে বাক্যটার মধ্যে প্লে শব্দটার অর্থ কি, এটা তোমরা বলবো আমাকে। টিচার্স প্লে আ ভাইটাল রোল ইন টিচিং দ্য স্টুডেন্টস। টিচার্স প্লে আ ভাইটাল রোল ইন টিচিং দ্য স্টুডেন্টস। এই সেন্টেন্সে প্লে, PLAY, এই প্লে শব্দটি আসলে অর্থ কি দেয় বাংলা শুনি। এখানে প্লে মানে হচ্ছে ভূমিকা, রাইট? না, ভূমিকা না, ভূমিকা না, না, এটা প্লে মানে ভূমিকা না, কিন্তু পালন করা। এই যে আবির হাসান পারভেজ যে ওয়ার্ডটা দিয়েছে, ভূমিকা পালন করা। দেখো, এই রোল মানে হচ্ছে ভূমিকা, রোল মানে হচ্ছে ভূমিকা, আর ভূমিকাটা পালন করা হচ্ছে প্লে। বুঝতে পারি? কিন্তু এটা ভার্ব, এটা নাউন না। নাউন হচ্ছে রোল, রোল মানে ভূমিকা, একটা জিনিসের তাৎপর্য, আর প্লে হচ্ছে তাৎপর্যটা পালন করা। ঠিক আছে? অবদান রাখা, অবদান রাখা হইতে পারে অনেক ক্ষেত্রে। আচ্ছা,
টিচার্স প্লে আ ভাইটাল রোল ইন টিচিং দ্য স্টুডেন্টস। কি বলছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে পড়ানোর ক্ষেত্রে অনেক বড় ধরনের ভূমিকা রাখেন। তাদেরকে কি পড়াচ্ছেন, কি শিখাচ্ছেন। দে আর্নট জাস্ট ইনস্ট্রাক্টরস। দে কারা? ওই যে টিচার্সরা। দে আর্নট জাস্ট ইনস্ট্রাক্টরস। ইনস্ট্রাক্টর মানে কি? শিক্ষক। এটা তোমরা খুব সহজেই পারবা। দেখি এটা কারা কারা পারো। ওকে, দেখা যাক। এটা একদম সহজ, পানির মতো। ইনস্ট্রাক্টরের সিনোনিম, এটা আসলে প্রশ্ন না করে উচিত। রাদার বরং, এই যে তারা মানে যারা আমাদেরকে পড়ান তারা শুধুমাত্র শিক্ষক নন। রাদার বরং they support and guide students so that the students can succeed in their way of life. এনারা বা শিক্ষকেরা আমাদেরকে এমনভাবে সাপোর্ট করেন, সহায়তা করেন এবং গাইড মানে হচ্ছে পরিচালনা করেন, আমাদেরকে দিক নির্দেশনা দেন, যাতে দ্য স্টুডেন্টস ক্যান সাকসিড ইন দেয়ার পাথ অফ লাইফ, যেন শিক্ষার্থীরা তাদের জীবনের পথে সফল হতে পারে। ওকে, তাহলে ইনস্ট্রাক্টরের সিনোনিম আমরা জানি টিচার হতে পারে, অথবা আমরা বলতে পারি এডুকেটর হতে পারে, রাইট? তাহলে টিচারটা আমরা নিলাম সহজে, টিচার বা এডুকেটর। ওকে, সিনোনিম। রাদার বরং দে সাপোর্ট অ্যান্ড গাইড স্টুডেন্টস, তারা শিক্ষার্থীদেরকে সহায়তা করেন এবং দিক নির্দেশনা দেন, পরিচালনা করেন। তাহলে দিক নির্দেশনা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এটা কি চাইছে আমরা দেখি তো একটু। অ্যান্টোনিম, বিপরীত। তাইলে গাইডের বিপরীত কি হবে? ভুল পথে পরিচালনা করা, রাইট? ওকে, সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান সাকসিড ইন দেয়ার ওয়ে অফ লাইফ, শিক্ষার্থীরা যেন তাদের জীবনের পথে সফল হতে পারে। তাহলে ওয়ের কি চাইছে? ওয়ে মানে পথ, পথের সিনোনিম কি হইতে পারে? পাথ, শেষ, অথবা রোড। হ্যাঁ, রোড। ওকে, এখন এইটা বলো কি হবে? এই গাইডের বিপরীত কি হবে? মিসলিড, রাইট। মিসগাইড, মিসলিড অথবা মিসগাইড হইতে পারে, রাইট? ওকে, গুড। তাহলে পরিচালনা করা, আর যদি ভুল পথে পরিচালনা করে তাহলে আমরা বলেছি কি? মিসগাইড। তাহলে গাইডের বিপরীত কি পাচ্ছি আমরা? মিসগাইড। ওকে, তাহলে সহজ না? তাহলে কার কয়টা হলো জানা তো দেখি একটু বাচ্চারা। আমরা তার পরেরটা চলে যাচ্ছি, ঠিক আছে? কার কয়টা হলো তোমাদের? হ্যাঁ, সিনোনিমের একটা শিট দিব, রাইট? হ্যাঁ, 8টা হয়েছে, অনেকগুলো হয়েছে, রাইট? আচ্ছা, আশা করি সব ধীরে ধীরে হবে। ওকে, চেষ্টা করবা না যে বই বা কোনো জায়গা থেকে যেন কোনো হেল্প না দেয়। এগুলো বোর্ড কোয়েশ্চেন বলে দিয়েছি, সো অনেকে এই কাজটা করতে পারো যে বই খুলে বা গাইড খুলে আনতে দিতে পারো। এটা তোমার জন্যই খারাপ, এটা আমার জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না। তোমার জন্য এটা বড় একটা প্রবলেম। ওকে, চলো আমরা এবার এটা একটু সলভ করি। হিউম্যান লাইফ ইজ ডাইনামিক, মানব জীবন একটা গতিশীল জীবন। তাহলে ডাইনামিক অর্থে কি পাচ্ছি আমরা? গতিশীল। হিউম্যান লাইফ ইজ ডাইনামিক, মানব জীবন একটা গতিশীল জীবন। ডাইনামিকের কি চেয়েছে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে গতিশীল বিপরীত কি হবে? গতি নাই, স্থির। স্থির কি? এটার বিপরীত যদি হয় কি? যদি গতিশীল হয় তাহলে বিপরীত হবে হচ্ছে স্থির। তাহলে আমরা কি লিখতে পারি? স্ট্যাটিক। তোমরা কিন্তু এই ওয়ার্ডটা আইসিটিতে পড়েছো যে ওয়েবসাইট হয় দুই ধরনের, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। মানে একটা হচ্ছে তুমি ওয়েবসাইটে ঢুকলে কোনো কিছু নাড়াচাড়া করতেছে না, একদম সোজা একরকম।
আবার যখন তুমি দেখবা একটা ডাইনামিক ওয়েবসাইট, মানে এটার ভিতরে ঢুকলে কতজন এনরোলমেন্ট, কতজন ইনস্ট্রাক্টর সব কিছু দেখবা মুভ করে, নিউজ আসতেছে নিচে দিয়ে, এরকম করে যেটা মুভ করে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, ডাইনামিক মানে হচ্ছে গতিশীল বা চলমান। গতিশীল বা চলমান, তুমি চলমান বলতে পারো ক্ষেত্র বিশেষ এটা। ওকে, এভরিওয়ান দেয়ারফর, তাই প্রত্যেকের, মাস্ট হ্যাভ আ প্ল্যান টু ডু সামথিং অর টু বি সামথিং ইন লাইফ। তো এই প্রত্যেকেরই একটি পরিকল্পনা থাকে কিছু হওয়ার বা কিছু করার, টু ডু সামথিং অর টু বি সামথিং ইন লাইফ। তাই প্রতিটা মানুষের জীবন যেহেতু গতিশীল, তাই প্রত্যেকটা মানুষেরই জীবনে কোনো না কোনো পরিকল্পনা থাকে কিছু হওয়ার বা কিছু একটা করার, তার একটা পরিকল্পনা থাকে। তাহলে প্ল্যানের কি চেয়েছে আমরা দেখি তো, বিপরীত। তাহলে প্ল্যানের বিপরীত কি হয়? প্ল্যান মানে জিনিসটা হচ্ছে খুব গোছানো, তাহলে প্ল্যানের বিপরীত কি হয় বলো তো দেখি তোমরা? না, আনপ্ল্যান তো হবে না, আনপ্ল্যান হবে না। দেখি তোমরা বলতে পারো কি না? র্যান্ডম, র্যান্ডম হলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এটা নাউন লাগবে, এটা কিন্তু নাউনে আছে, খেয়াল করো। তোমরা যখন র্যান্ডম দিচ্ছ, র্যান্ডমটা একটা অ্যাডজেক্টিভ। দেখি, স্ট্রাকচার, এইলনেস বা এইমলেস। প্ল্যানের সিনোনিম এইম হবে কি ভাইয়া? সিনোনিম তো এইম হবেই, সিনোনিম প্রবলেম নাই, সিনোনিম এইম হবে, টার্গেট হবে, গোল হবে। বিপরীত কি? পরিকল্পনার বিপরীত কি? র্যান্ডম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইমলেসনেস, এই ওয়ার্ডটা আমি খুঁজছিলাম। এইমলেস হলে অ্যাডজেক্টিভ, এটা হবে কি এইমলেসনেস। তাহলে কি হচ্ছে এখানে? এইমলেসনেস মানে পরিকল্পনাহীনতা বা কোনো ধরনের গন্তব্যহীনতা। বুঝা গেছে? তাহলে কি পাচ্ছে এখানে? এইমলেসনেস। ওকে, পাওয়া গেল? আচ্ছা, এভরিওয়ান মাস্ট হ্যাভ আ প্ল্যান টু ডু সামথিং অর টু বি সামথিং ইন লাইফ। তাহলে প্রত্যেকেরই একটা পরিকল্পনা থাকতে হবে জীবনে কিছু করার বা কিছু হওয়ার। এখানে একটা ওয়ার্ড লিখতে পারো ডিসঅর্ডার, ঠিক আছে? মানে হচ্ছে বিশৃঙ্খলা, ডিসঅর্ডার। এই ওয়ার্ডটা সুন্দরভাবে যায়, ডিসঅর্ডার। অনেকে অ্যান্সার করছে দেখলাম। ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা। এটা হচ্ছে সুন্দর পরিকল্পনা, জীবনের সুন্দর লক্ষ্য, আর হচ্ছে কোনো সুন্দর লক্ষ্য নাই, উল্টাপাল্টা জিনিসপত্র, ওইটা হইতে পারে। আচ্ছা, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান্স এইম ইন লাইফ। এবং সেই পরিকল্পনাটা বা সেই টার্গেটটাই হচ্ছে একটা মানুষের জীবনের লক্ষ্য। তাহলে এটা কি? এটা একটা নাউনে আছে, রাইট? তাহলে আমি নাউনে অ্যান্সার দিব এইমের সিনোনিম। তাহলে এইমের সিনোনিম অনেকগুলো হইতে পারে, টার্গেট হইতে পারে, গোল হইতে পারে লাইফের। তাই আমি এখানে দিলাম কি গোল, গোল বা টার্গেট। ওকে, আচ্ছা, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান্স এইম ইন লাইফ, এটাই হচ্ছে একটা মানুষের জীবনের গোল অথবা টার্গেট। আসো, এখানে ডেস্টিনেশন দিতে মনে হচ্ছে। আ ম্যান উইদাউট অ্যান এইম, একটি লক্ষ্য ছাড়া একটা মানুষ, হ্যাজ নো ডিরেকশন, লক্ষ্য ছাড়া একটা মানুষের কোনো ধরনের কি নাই, তার কোনো দিক নির্দেশনা নাই, সে কোন দিকে যাবে তার কোনো নির্দেশনা নাই। তাহলে ডিরেকশন মানে কি? একটা পথ, একটা রাস্তা। আমরা বলি না যে আমাকে একটু ডিরেকশনটা বলো, গুগলে একটু ডিরেকশনটা দাও, দেখো। ডিরেকশন মানে হচ্ছে একটা জায়গায় কিভাবে যায়, ওই রাস্তাটা, ওই পথটা, ওই ইনস্ট্রাকশনটা। তাহলে এটা সিনোনিম চেয়েছে, রাইট? তাহলে কি হতে পারে? ডিরেকশন ওয়ে হতে পারে, অথবা এটা হতে পারে হচ্ছে, ধরো ওয়ে মানে হচ্ছে একটা পথ, কোনো জায়গায় যাওয়ার পথ, অথবা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানেও কি? নির্দেশনা, যে জীবনের কোনো একটা নির্দেশনা নাই তার কাছে, যে সে কোন দিকে যাবে, কোনটার পর কি করবে, সেটা কোনো নির্দেশনা তার কাছে নাই। সো কি পাচ্ছি আমরা? আ ম্যান উইদাউট অ্যান এইম হ্যাজ নো ডিরেকশন, লক্ষ্য ছাড়া একজন মানুষের জীবনের কোনো ধরনের ডিরেকশন নেই। অ্যান্ড ক্যান নেভার গো অ্যাহেড অ্যাজ এক্সপেক্টেড, এবং তারা প্রত্যাশিতভাবে সামনে এগিয়ে যেতে পারে না। অ্যাজ এক্সপেক্টেড মানে কি? প্রত্যাশিত। ওকে, সো এভরিওয়ান শুড চুজ আ প্রফেশন হুইচ সুটস হিম মোস্ট। কি বলেছে খেয়াল করো? সো এভরিওয়ান শুড চুজ আ প্রফেশন, তাই প্রত্যেকের এমন একটা প্রফেশন, চাকরি বা জব তাকে খুঁজে নেওয়া উচিত, হুইচ যেটা সুটস হিম মোস্ট, যেটা তার সাথে সবচেয়ে ভালো মানায়। তাহলে খেয়াল করো তো যে সো এভরিওয়ান শুড চুজ আ প্রফেশন,
প্রফেশনে কি চেয়েছে খেয়াল করো, সিনোনিম। তাহলে প্রফেশনের সিনোনিম কি হইতে পারে, চাকরি, রাইট, একটা জব। তাহলে প্রফেশনের সিনোনিম হইতে পারে কি আমাদের, জব হতে পারে, এখানে কেরিয়ার হতে পারে, রাইট, ওকে কেরিয়ার, ওকে জব অথবা কেরিয়ার। কেরিয়ার বানানটা আমার সম্ভবত ভুল হয়েছে, হ্যাঁ এটা একটু আমরা বানানটাকে ক্লিয়ার করে নিই, কেরিয়ার লিখতে কেরিয়ার, ওকে। দ্যাটস উইচ সুটস হিম মোস্ট, যেটা তাকে সবচেয়ে ভালো মানায়, তাকে সবচেয়ে ভালো ম্যাচ করে তার সাথে, তাই না? একটা ব্যক্তি ধরো তার সবসময়ই ধরো লেখালেখি করতে ভালো লাগে, সে একজন কবি হতে পারে। এবং সে যদি হয়ে যায় একজন ধরো হচ্ছে ব্যাংকার, তার কাছে ব্যাপারটা খারাপ লাগবে যে আমি কবিতা লেখার সময় পাচ্ছি না। সো এটাই বলেছে যে তাই প্রত্যেকেরই এমন একটা স্বপ্ন থাকতে হবে বা এমন একটা প্রফেশন চুজ করতে হবে যেটা তার স্বপ্নের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। তাহলে স্যুট, স্যুটের বিপরীত কি, মিস ম্যাচেস, ঠিক আছে? স্যুট যেহেতু অ্যাস বা ইয়েস ফর্ম দেওয়া আছে, মিস ম্যাচের সাথেও আমি ওই অ্যাস বা ইয়েসটা দিয়ে দিব। তাহলে এটা কি, এটা আছে আমাদের ভার্ব ফর্মে, আমরা ভার্বে অ্যান্সার করব, মিস ম্যাচেস, মিস ম্যাচেস। দ্য চয়েস অফ প্রফেশন, এই যে চাকরি পছন্দ করার ব্যাপারটা, ডিপেন্ডস অন, এটা নির্ভর করে ওয়ান্স টেস্ট, একজন ব্যক্তির রুচি, ইন্টারেস্ট তার আগ্রহ, অ্যাপটিটিউড তার ইচ্ছা। তাহলে অ্যাপটিটিউড মানে কি, ইচ্ছা, অ্যান্ড অ্যাবিলিটি মানে হচ্ছে তার সক্ষমতা। তাহলে এই যে চয়েস প্রফেশন চুজ করবে, সে কি ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে টিচার হবে, সে এন্টারপ্রেনার হবে, সে সিঙ্গার হবে, সে ডান্সার হবে, সে হোয়াট এভার ইট ইজ, এটা কি হবে ওইটা নির্ভর করে তার রুচিবোধের উপরে, তার আগ্রহের উপরে, তার ইচ্ছার উপরে। দেখো এটা নাউন কিন্তু, তার ইচ্ছা এবং তার যোগ্যতা বা সক্ষমতার উপরে। দেখি তোমরা এটার একটা কি চেয়েছে আমাদের, অ্যাপটিটিউড, অ্যান্টোনিম বিপরীত। তাহলে ইচ্ছার বিপরীত কি হবে, অনিচ্ছা। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আনউইলিংনেস, আনউইলিংনেস, ওকে, অনিচ্ছা, ওকে। দিস ভ্যারি, এটা ভ্যারি হবে, হ্যাঁ এই হবে। তুমি বলো তো এই যে ওয়ার্ডটা দিলাম যে দিস, এই ব্যাপারগুলো অর্থাৎ টেস্ট, ইন্টারেস্ট, অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি, দিস ভ্যারি ফ্রম আ পার্সন টু পার্সন, এই ভ্যারিটা কোন পার্ট অফ স্পিচ আছে? অনেক অ্যান্সার দিয়েছো আনউইলিংনেস, কংগ্রাচুলেশনস, তোমার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ অনেকে বলছে ম্যাচ, মিস ম্যাচেস, রাইট, উত্তর অনেকেরই সঠিক হয়েছে। বলো এটা কোন পার্ট অফ স্পিচ? আমি কিন্তু, তুমি ওই বেসিকটা জানাটা খুব জরুরি, যে অ্যান্সার তো জানলাম, অ্যান্সার শিখলাম, পড়লাম, মুখস্থ করলাম, বাট এই পার্ট অফ স্পিচ ধরতে পারাটা একটা স্মার্ট কাজ। ভাইয়া ফ্রেজ ইউজ করা যায় না? না, ফ্রেজ ইউজ করা যাবে না, শুধু ওয়ার্ড ইউজ করা যাবে, ফ্রেজ ইউজ করা যাবে না। সাইদা বলেছে এটা ভার্ব অথবা নাউন। সাইদা একটা বলো যে কোনো। নাজাফুদ্দিন ইমন বলেছে এটা শুধু একটা নাউন। লুনা বলেছে এটা অ্যাডজেক্টিভ। আর সুবহান ইসলাম বলেছে ভার্বেড ভার্ব। না, দুইটা তো হতে পারে না, যে কোনো একটা। আচ্ছা যাই হোক, আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ভার্ব, ওকে। এই ভ্যারি মানে হচ্ছে পার্থক্য হওয়া, ভিন্ন ভিন্ন হওয়া, এটা একটা ভার্ব ফর্মে রয়েছে। তাহলে কি চেয়েছে, দিস মানে এই যে মানুষের রুচি, আগ্রহ, ইচ্ছা অথবা সক্ষমতা, এটা ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হয়, ব্যক্তিতে ব্যক্তিতে এটা ভ্যারি করে, আলাদা আলাদা হতে পারে। তাহলে ভ্যারির কি চেয়েছে আমরা একটু খেয়াল করি তো। ভ্যারির সিনোনিম চেয়েছে, সিনোনিম মানে কি, সমার্থক। তাহলে ভ্যারি মানে পার্থক্য হওয়া, তাহলে সমার্থক কি হবে, ডিফার, ওকে, ডিফার। তাহলে ডিফার অর্থ পার্থক্য হওয়া, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, ঠিক আছে, বা ভিন্ন ভিন্ন, আর ডিফার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন হওয়াটা। তারপর আসো, টিচিং ইজ আ নোবেল প্রফেশন, শিক্ষা হচ্ছে মানে শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। দ্য টিচার্স আর ন্যাশন বিল্ডার্স, শিক্ষকরা হচ্ছেন জাতির প্রস্তুতকারক, জাতির কি বলবো, তৈরিকারক। দে এডুকেট দ্য চিলড্রেন, দে এডুকেট দ্য চিলড্রেন, শিক্ষকেরা বাচ্চাদেরকে শেখান। তাহলে এই এডুকেট তো কি, শেখানো, এইটাও একটা ভার্ব। তাহলে শেখানোর কি চেয়েছে আমরা একটু খেয়াল করি, সিনোনিম, রাইট। তাহলে শেখানোর সিনোনিম কি, সহজ, টিচ। তাহলে দে টিচ দ্য চিলড্রেন অ্যান্ড ট্রেন দেম টু বিকাম গুড অ্যান্ড ইউজফুল সিটিজেন ইন
future. তাহলে শিক্ষকেরা তারা শিক্ষার্থীদেরকে বা শিশুদেরকে শিখান এবং তাদেরকে প্রস্তুত করে তোলেন ভবিষ্যতের দেশের জন্য ভালো এবং দরকারি নাগরিক হয়ে ওঠা। দরকারি বলতে এখানে বোঝা যাচ্ছে কার্যকর নাগরিক, যে নাগরিক তার শিক্ষিত হবে, তার বিবেক থাকবে, বুদ্ধি থাকবে, তার আত্মসংযম থাকবে। পৌরনীতির ভাষায় ব্যাপারগুলো বিবেক, বুদ্ধি, আত্মসংযম, এই তিনটা কোয়ালিটি যেই নাগরিকের মধ্যে থাকে সেই নাগরিককে বলা হয়েছে একটা রাষ্ট্রের বা এই রাষ্ট্রযন্ত্রের একজন যোগ্য নাগরিক। ঠিক আছে, বুদ্ধি, বিবেক, আত্মসংযম। তাহলে দে এডুকেট দ্য চিলড্রেন অ্যান্ড ট্রেন them to become good and useful citizens in future. তাহলে সিটিজেন মানে হচ্ছে, এটা আসলে একটা নাউনে আছে, সিটিজেন মানে হচ্ছে একটা দেশের নিজস্ব নাগরিক। বিপরীত না সমার্থক? বিপরীত। তাহলে বিপরীত কি চেয়েছে? বিপরীত অবশ্যই যে এই দেশের না, বিদেশি। সিটিজেন মানে হচ্ছে ওই দেশের নাগরিক, আর বিদেশি হলে অন্য দেশে। বিপরীত শব্দ কি হবে? ফরেইনার। ওকে, তাহলে বোঝা গেল এই অ্যান্সারটা সবাইকে বুঝতে পারলা? এগুলো মনে আসে না কেন, এত সহজ সহজ জিনিস, রাইট? অনেক সময় দেখা যায় যে তুমি আসলে খুব তোমরা খেয়াল করেছো না, মাঝে মাঝে আমার ক্লাসে এমন হয় আমি প্যাসেজ পড়াচ্ছি, হঠাৎ করে একটা ওয়ার্ড, মানে ওয়ার্ড দিয়ে সেন্টেন্সও বানানো যাচ্ছে, আমি বুঝতেছি, আমি বুঝাইতেও পারতেছি, বাট ওয়ার্ডে বাংলাটা আমি তোমাকে ওই ইনস্ট্যান্টে বলতে পারতেছি না। এমন আমার আগেও হয়েছে, আমি যখন প্রাইভেটলি পড়াতাম এরকম স্টুডেন্টদেরকে, সব বুঝতে পেরেছি, স্টুডেন্টরা মাঝে মাঝে কষ্ট পাইতে যে স্যারের মুখে ওয়ার্ডটা আসতেছে না কেন। এমনটা হয় মাঝে মাঝে যে তুমি টোটাল বুঝতে পারতেছো, বাট এক্সাক্ট বাংলা মিনিংটা তোমার মাথায় বা মনে ওই মুহূর্তে গ্রো করছে না, কিছুক্ষণ পরে কিন্তু ঠিকই আসে। এক্সাম হলে ইজিগুলাই ভুলে যাই, এটা হচ্ছে কি, ইজিগুলো তো কখন ভুলে যাবা? যখন তোমার কনফিডেন্স লেভেল কম থাকবে। কনফিডেন্স কম হওয়ার কোনো প্রশ্নই নাই। জাস্ট রিল্যাক্স থাকো, পরীক্ষার হলে গিয়ে দেখবা ফাটাই দিয়ে আসবা। নিজেকে যদি তুমি মানে কনফিডেন্স লো মনে করো, তাহলে কিন্তু পরীক্ষা সত্যি খারাপ হবে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ঠিক আছে, জাস্ট এখন শেষ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত, পরীক্ষাটার আগ পর্যন্ত প্রিপারেশনটা চালিয়ে যাও। আমি পরীক্ষার সময় গন্ধের স্পেলিং ইংরেজিতে স্মেল, এটা মনে ছিল না, হয় এরকম ঘটে। চলো আমরা আরো কিছু প্রশ্ন দেখি। আমরা মোটামুটি 4-5টা সলভ করবো, খুব বেশি করবো না, এই ব্যাপারগুলো যদি মুখস্থের ব্যাপার। সো আমিও কিছু সলভ করে দিব, তোমাদের কিছু করা লাগবে। চলো আমি চেষ্টা করবো 5 থেকে 6টা সলভ করার জন্য। আমরা আরও একটা কোয়েশ্চেন নিই, এটা কোন কোয়েশ্চেন? অ্যান আইডিয়াল টিচার। ওকে, চলো আমরা টিচিং মেথড নিয়ে বা টিচার নিয়ে একটা পড়ি। হ্যাঁ চলো। অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক, নোজ দ্য আর্ট অফ টিচিং, একজন আদর্শ শিক্ষক শিক্ষানোর শিল্পটা তিনি ভালোভাবে জানেন। হাউ টু টিচ, এটাকে আমরা বলেছে দ্য টিচিং আর্ট। তার মানে কি বলেছে খেয়াল করো, অ্যান আইডিয়াল টিচার নোজ দ্য আর্ট অফ টিচিং, একজন প্রকৃত শিক্ষক, একজন ভালো শিক্ষক। তাহলে আইডিয়ালটা কি? আইডিয়াল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এখানে। তাহলে আইডিয়াল হচ্ছে একজন প্রকৃত শিক্ষক, ভালো শিক্ষক, মহান শিক্ষক। তাহলে আইডিয়ালের সিনোনিম চেয়েছে। তাহলে বলো দেখি, তোমরা অ্যান্সার করো তো দেখি। সবাই একটু অ্যান্সারে আমরা আসি। Right, everyone is answering good. So what can be the another answer? Good ছাড়া কি হতে পারে? Is answering good. So what can be the better, perfect, skilled, right? So a lot of different answers are here. So an ideal teacher, so we can use here a great teacher, a good teacher, a perfect teacher. So perfect ওয়ার্ডটা আমরা ইউজ করতে চাচ্ছি না, কেউ তো পারফেক্ট না, একজন টিচার তো সবাই পারফেক্ট না, বা কোনো টিচার পারফেক্ট না, তারা অনেক জায়গায় ভুল থাকতে পারে। সো উই ক্যান ইউজ হিয়ার আ গুড টিচার অর আ গ্রেট টিচার। অ্যান্ড গ্রেট টিচার বা গুড টিচার, একজন ভালো শিক্ষক নোজ দ্য আর্ট অফ টিচিং, একজন ভালো শিক্ষক
শিখানোর শিল্পটা জানেন। হি ইজ দ্য মাস্টার অফ হিজ সাবজেক্ট, তিনি তার বিষয়ের দক্ষ। এখানে মাস্টার বলতে তো শিক্ষক না, মাস্টার বলতে হচ্ছে খুবই স্কিলড বোঝাচ্ছে। তাহলে হি ইজ দ্য মাস্টার অফ হিজ সাবজেক্ট, হি ইজ দ্য বলো কি, হি ইজ দ্য মাস্টার অফ হিজ সাবজেক্ট কি হবে? যাই হোক, আমি তোমরা অ্যান্সার পরে করো, আমি করে দিই। হি ইজ দ্য এক্সপার্ট, রাইট? হি ইজ দ্য এক্সপার্ট অফ হিজ সাবজেক্ট, তিনি তার বিষয়ের অভিজ্ঞ। যে পদার্থ পড়াচ্ছেন সে পদার্থ, যে রসায়ন পড়াচ্ছেন সে রসায়ন, যে বাংলা পড়াচ্ছেন তিনি বাংলা বিষয়ের অভিজ্ঞ। হি মেক্স, তিনি তৈরি করেন, হিজ লেসন্স, তার পাঠগুলোকে ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। তিনি তার পাঠটাকে খুবই আকর্ষণীয় করে তোলেন বা তৈরি করেন। তাহলে মেক্স যদি হয় তৈরি করা, তাহলে এর বিপরীত কি হবে? নষ্ট করা, রাইট? নষ্ট করা মানে কি? স্পয়েলস, রাইট? স্পয়েল। তাহলে এটা আছে কি আমাদের ভার্বে, এটা বিপরীত কি হবে? স্পয়েলস। এসটা কিন্তু দিতে হবে, স্পয়েলস অথবা রুইন্স, ধ্বংস করা, ঠিক আছে? রুইন্স বা ডেস্ট্রয়েস বা ডিভাস্টেটস, অনেকগুলো উত্তর হইতে পারে। স্পয়েলস, রুইন্স, ডেস্ট্রয়েস, ডিভাস্টেটস। ওকে। হিজ মেথড অফ টিচিং ইজ কনভিন্সিং। কনভিন্সিং মানে হচ্ছে খুব বোধগম্য, অ্যান্ড ইন্সপায়ারিং মানে হচ্ছে খুবই অনুপ্রেরণামূলক। তাহলে হিজ মেথড অফ টিচিং, মেথড মানে কি? মেথড মিনস দ্য প্রসেস, দ্য স্টাইল, দ্য ওয়ে হি টিচেস। তাহলে তার শিখানোর পদ্ধতিটা ইজ কনভিন্স। কনভিন্স আমরা কখন বলি? ধরো আমরা যখন কাউকে একটা জিনিস বুঝাচ্ছি, যখন ধরো আমরা এরকম হয় না যে তোমার আম্মু কিছু একটা ব্যাপার বুঝতে পারে নাই, তোমাকে ভুল বুঝতে, তুমি বলো যে আম্মু লেট মি গিভ আ চান্স, আই এম ট্রাইং টু কনভিন্স ইউ, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। কনভিন্স মানে হচ্ছে কাউকে কোনো ব্যাপার খুব ভালোভাবে বোঝানো। একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটা কল নিচ্ছি, একটু ইমার্জেন্সি। আসসালামু আলাইকুম। এই তো আছে ভালো। আপনি কি ওই যে নাম্বার দিতে বলেছিলেন একটা? আচ্ছা তাহলে দিয়ে রাখেন, আমি একটু ক্লাস করাচ্ছি, করিয়ে আমি পাঠাচ্ছি। আচ্ছা আপনি দিয়ে রাখেন, হ্যাঁ আমি আধা ঘন্টা সময় লাগবে। চলো, মাঝে মাঝে কিন্তু আমি ক্লাসের মাঝখানে এক দুটা কল নেওয়া লাগে। ধরো আম্মু কল দিলে বা খুব এমার্জেন্সি কল থাকলে নেই এক দুটা, এটাকে খুব নিও না তোমরা, হ্যাঁ নেগেটিভলি নিও না। যাক, হঠাৎ করে এরকম এক দুটা কল চলে আসে, এটা না ধরলে দেখা যাবে যে কল দিয়েছে সে ওই ব্যাপারটাতে খুব মন খারাপ করবে। সো তোমরা এটাকে আশা করি ভাইয়ের জায়গা থেকে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, কি বলেছে? হিজ মেথড অফ টিচিং ইজ কনভিন্সিং অ্যান্ড ইন্সপায়ারিং। তাহলে মেথড মানে তো একটা পদ্ধতি, রাইট? তাহলে আমি কি বলতে পারি? হিজ প্রসেস, রাইট? প্রসেস অথবা স্টাইল। হিজ স্টাইল অফ টিচিং ইজ কনভিন্সিং অ্যান্ড ইন্সপায়ারিং। তার এই শেখানোর পদ্ধতিটা, তিনি যেভাবে শেখানোর চেষ্টা করেন মানুষকে, এটা খুবই বোধগম্য, যে আমাকে বোঝাচ্ছে, আমি খুব ভালোভাবে বুঝতেছি। এটা গান গেয়ে হোক, এটা উদাহরণ দিয়ে হোক, এটা খুব বাস্তবতার সাথে সামিল রেখে হোক, এবং সেটা খুব অনুপ্রেরণাদায়ক হয়। মাঝে মাঝে টিচাররা কিন্তু মোটিভেট করে স্টুডেন্টদেরকে, এটা খুবই প্রয়োজন। কারণ আজকাল ছেলেমেয়েরা এমন হয় যে বাবা মায়ের কথা শোনে না, বাট টিচার যদি মাঝে মাঝে একটু কথা বলে, এটাও তারা একটু শোনার চেষ্টা করে। আচ্ছা, অ্যান আইডিয়াল, আচ্ছা কনভিন্সিং তাহলে বিপরীত কি হবে? বিপরীত না সমর্থক? বিপরীত, রাইট? কনভিন্সিং এর বিপরীত কি? আনকনভিন্সিং। শেষ, সিম্পল ওয়ার্ড। আনকনভিন্সিং অবোধগম্য, আনকনভিন্সিং। ওকে, তারপর আসো, অ্যান আইডিয়াল টিচার ট্রিটস হিজ স্টুডেন্টস লাইক হিজ ওন চিলড্রেন। ট্রিট অর্থ হচ্ছে এখানে আচরণ করা, কাউকে ভাবা, মনে করা। An ideal teacher treats his students like his own children. একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদেরকে তার ঠিক সন্তানের মতোই মনে করেন। He praises the good work done by them. Done by them এটা প্যাসিভ ফর্মে আছে, তাহলে which was done by them অথবা which are done by them। তাহলে তিনি শিক্ষার্থীদের করা যে কোনো কাজকে খুব
প্রশংসা করেন। তাহলে প্রেজ আছে এখানে একটা ভার্বে, প্রেজ অর্থ কি প্রশংসা করা, প্রশংসা করা। ওকে, তাহলে প্রশংসা করার কি চেয়েছে আমরা দেখি তো, অ্যান্টোনিম বিপরীত। তাহলে প্রশংসা করার বিপরীত কি হবে, তিরস্কার করা। তাহলে কি পাই আমরা, ক্রিটিসাইজেস, ক্রিটিসাইজেস। অথবা তোমরা দিতে পারো রিবিউক। রিবিউক শব্দ একটু বেশি, ক্রিটিসাইজেস যেমন হচ্ছে সমালোচনা করা, অ্যাটলিস্ট এটা মানে করা যায়, বাট রিবিউকস মানে কিন্তু কাউকে তিরস্কার করা, ঘৃণা করা, ঠিক আছে, খুব বাজেভাবে হার্ট করা। ওকে, হি প্রেজেস, এটার বিপরীত কি পেলাম আমরা, তাহলে প্রেজ অর্থ হচ্ছে প্রশংসা করা, এটার বিপরীত হচ্ছে ক্রিটিসাইজেস, সমালোচনা করা, রিবিউকস মানে হচ্ছে তিরস্কার করা, কাউকে নিন্দা করা। হি প্রেজেস দ্য গুড ওয়ার্ক ডান বাই হিজ স্টুডেন্ট, ডান বাই দেম, তিনি তাদের দ্বারা করা কাজের প্রশংসা করেন। ওকে, আমি ফ্যানটা অফ করে দিই, খুব বাজে লাগতেছে, সরি এসিটা। তারপর আসি, ইফ আ স্টুডেন্ট ডাজ সাম মিস্টেকস। আচ্ছা, এখানে ডাজের চেয়ে ওয়ার্ডটা মেক্স সাম মিস্টেক হলে বেটার লাগতো আমার কাছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে মেক্স দিলে সুন্দর সেন্টেন্সটা মানায়, এই ভার্বটা এখানে যায়। ইফ আ স্টুডেন্ট মেক্স সাম মিস্টেকস, যদি কোনো শিক্ষার্থী কিছু ভুল করে থাকে, হি ইজ নেভার হার্শ টু হিম, তাহলে এই শিক্ষক, হার্শ মানে কি খুবই কঠোর, খুবই রুড, খুবই কি বলবো এটাকে, খুবই তিনি কঠোর না ওই শিক্ষার্থীর প্রতি। হি ট্যাক্টফুলি, ট্যাক্টফুলি হচ্ছে কৌশলগতভাবে, ট্যাক্টফুলি ওয়ার্ডটার অর্থ কি কৌশলগতভাবে। He tactfully makes his student realize his mistake. ওই শিক্ষক খুব কৌশলগতভাবে, তাকে খুব বকা দেন না, তার সাথে খুব বাজে আচরণ করেন না, তাকে কৌশলগতভাবে তার ভুলটাকে বোঝানোর চেষ্টা করেন বা বোঝান। তাহলে এই মিস্টেক, এটা একটা নাউন ফর্মে আছে, রাইট, এটাও তো কি ভুল। তো এটা কি চেয়েছে দেখি তো আমরা, এটার চেয়েছে মিস্টেকের সিনোনিম। তাহলে এটা তোমরা পারবা আশা করি, সবাই একটু এটা কমেন্ট করে আমাকে জানাও, তারপর আমি আগাচ্ছি। An ideal teacher is never angry with his students. একজন প্রকৃত শিক্ষক বা একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদের উপর কখনোই তিনি খুব রাগান্বিত নন। তাহলে যে রাগান্বিত না হন তিনি কি, তাহলে এটা কি চেয়েছে আমাদেরকে, অ্যাংরির চেয়েছে বিপরীত, রাইট। তাহলে অ্যাংরি মানে যদি হয় রাগান্বিত, তাহলে এটা বিপরীত কি হবে, খুব আনন্দিত, খুব সন্তুষ্ট, তাদের উপর খুবই হ্যাপি, রাইট। তাহলে অ্যাংরির বিপরীত কি পাচ্ছি আমরা, অ্যাংরি একটা অ্যাডজেক্টিভে আছে, তো এটার বিপরীতে আমরা পাচ্ছি কি স্যাটিসফাইড, অথবা এটা আরেকটা হতে পারে প্লিজড, রাইট, সন্তুষ্ট। ওকে, স্যাটিসফাইড অথবা প্লিজড উইথ হিজ স্টুডেন্টস। An ideal teacher is never satisfied অথবা pleased with his students. Okay. He believes in simple living. তিনি খুব সাদাসিধা, সহজ সরল জীবনযাপন করাতে তিনি খুব একটা বিশ্বাস করেন, যে জীবনে এত কিছু লাগবে, দামি ফোন লাগবে, দামি মানি ব্যাগ লাগবে, দামি মোবাইল লাগবে, দামি চুলের কাটিং হতে হবে, দামি ঘড়ি হতে হবে, অ্যাপলের ঘড়ি হতে হবে, ব্যাপারটা এরকম না। তিনি বা একজন আদর্শ শিক্ষক একটা সিম্পল লিভিংয়ে বিশ্বাস করেন, যে হলেই তো হলো, একটা মোবাইল, আমি একটা সাধারণ একটা মোবাইল যদি 20,000 টাকার মোবাইল যদি আমার কাজ চলে যায়, কেন আমি 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনতে যাবো? কারণ ঘড়িতেও টাইম দেখার কাজ, আমি যদি একটা 500 টাকার ঘড়িতে টাইম দেখতে পারি, কেন আমি 30,000 টাকা দিয়ে অ্যাপলের ঘড়ি কিনবো? এটা ব্যাপারটা অনেকের অনেক রকম মতামত হইতে পারে, বাট আমি জাস্ট বলছি একজন টিচারের এরকম চিন্তা করেন যে একজন আদর্শ শিক্ষক। ওকে, অ্যান আইডিয়াল টিচার ইজ নেভার অ্যাংরি, এটা আমার কোনো কথাও না, এটা একজন ব্যক্তিগত মানুষ হইতে পারে, এটা একটা লেখা জাস্ট। একজন আদর্শ শিক্ষক পড়ানোতে হয়তো যদি মনোযোগ দেন, তিনি স্মার্ট ওয়াচ কিনতেই পারেন, দ্যাট ইজ অ্যানাদার থিং, এটা আমার ক্লাসের সাথে সম্পৃক্ত কোনো ব্যাপার না। ওকে, অ্যান্ড আইডিয়া, আবার এমনটা মনে করো না যে ভাইয়া এটা বলছে, কয়েকদিন পরে দেখলাম ভাইয়া এই ফোন কিনে বসে আছে, ব্যাপারটা এরকম না, মোটেই। কিনতেই পারে, আমার যদি প্রয়োজন হয় আমি সেটা কিনবো, যদি সেটা আমার কার্যকারিতা থাকে। An ideal teacher is never angry with his students. Okay. He believes in simple living. Simple মানে সহজ সরল জীবনযাপন, আর সিম্পল কি চেয়েছে, বিপরীত মানে লাক্সারাস, খুব চাকচিক্যপূর্ণ জীবনযাপন। তাহলে সিম্পলের বিপরীত কি পাচ্ছি, লাক্সারাস।
লাক্সারাস, লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তিনি একটা সহজ সরল জীবনযাপনে বিশ্বাস করেন এবং উচ্চ চিন্তায় বিশ্বাস করেন, যে খুব ভালো পজিটিভ চিন্তাভাবনা একটা প্রকৃত শিক্ষকের হওয়া উচিত। হি নেভার সেটস আ রং এক্সাম্পল, তিনি কখনোই একটা ভুল উদাহরণ তৈরি করেন না বিফোর হিজ স্টুডেন্টস, তিনি কখনোই তার শিক্ষার্থীর সামনে কোনো ভুল উদাহরণ সৃষ্টি করেন না। তিনি এমন কিছু করেন না যেটা তার শিক্ষার্থীদের কাছে একটা ভুল উদাহরণ, ভুল একটা এক্সাম্পল হিসেবে রয়ে যায়। হি হ্যাজ হাই মোরাল ভ্যালিউস, তার উচ্চতর নৈতিক ক্ষমতা বা নৈতিক গুণ থাকে। তাহলে নৈতিক গুণ মানে কি? আমরা বলতে পারি যে ধরো মোরাল ভ্যালিউসে কি বলতে পারি? পায়াস, ঠিক আছে, পায়াস। তাহলে হি হ্যাজ হাই পায়াস ভ্যালুস, তার খুব উচ্চমার্গীয় মোরাল বা ধর্মীয় নীতি থাকে তার। ওকে, মোরাল ভ্যালুস। আচ্ছা, আরেকটা কি বাকি ছিল আমাদের? মিস্টেক। তাহলে এটা আমাদের কি চেয়েছে? সিনোনিম এরর অথবা ফল্ট। এই হচ্ছে আমাদের এটা কোনো বোর্ডে এসেছে, কোনো একটা বোর্ডের কোয়েশ্চেন, এটাও আর একটা বোর্ড কোয়েশ্চেন। তাহলে ওই বোর্ডের কোয়েশ্চেনটা আশা করছো খুব একটা কঠিন কিন্তু না। তোমরা বলো তো, আমাকে জানাও তো, এই কোয়েশ্চেন যদি আসে এই যে অ্যাংরি, প্রেজ, বা হচ্ছে মাস্টার, মেথড, আইডিয়াল, বা হচ্ছে মিস্টেক, সিম্পল, মোরাল, খুব কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, অনেকে কিন্তু এই যে পায়াসের জায়গায় ইথিক্যাল দিতে পারবা, ইথিক্যালটা কিন্তু উত্তর যায়, এই উত্তরটাও রাইট। এই যে এই অ্যান্সারটা যদি আসতো তোমাদের বোর্ডে দেওয়া যাবে না? খুব কঠিন কি মনে হচ্ছে? যে খুব আহামরি বুঝতেছি না, একেবারে ওয়ার্ড মাথা ঘুরাই ফেলতেছে? এক্সামে কেন পারি না? আচ্ছা, এই যে অনেকে লিখছে দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। সো আমরা কিন্তু জানি যে দিনাজপুর বোর্ড আর হচ্ছে যশোর বোর্ডে খুব কঠিন কোয়েশ্চেন হয়, আল্লাহ জানে এমন ইজি কোয়েশ্চেনই এক্সামে দেয়, রাইট? এই যে বাংলাটা যেভাবে বুঝাই দিচ্ছি না, এই ব্যাপারটা যদি তুমি বাংলায়ভাবে বুঝতে পারো প্যাসেজটা, পরীক্ষার হলেও দেখবে ব্যাপারটা অনেক সহজ। কিন্তু তুমি যদি ব্যাপারটা ধরো মানে পরীক্ষার হলে যদি তুমি বাংলাটা না বুঝো, কুমিল্লা বোর্ড কঠিন হয় না? আমার চলো দেখি আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করি। চলো আমরা আরও একটা কোয়েশ্চেন নিই, ঠিক আছে? আচ্ছা, আরও একটা কোয়েশ্চেন নিলাম আমরা, সেটা একটু দেখি। কার্টেসি ইজ আ ভার্চু ইন আ ম্যান। ওকে, তুমি একটু আমাকে জানাও তো এই কোয়েশ্চেনটা কোন বোর্ডে আসছে, আমার একটু খেয়াল নাই, দেখি। বাংলা বুঝলে ভাইয়া পানি পানি, সত্যি কথা। ইংলিশ পারার, আমি তো বলি না বারবার, আমি ইচ্ছা হয় স্টুডেন্টদের কাছে গিয়ে তাদেরকে পড়াই, যে এটা বুঝাই। বাংলাদেশের প্রতিটা ছেলে মেয়েকে আমার এটা বলতে ইচ্ছা করে যে তোমরা ইংরেজিকে শেখার চেষ্টা করো বাংলার সাথে বুঝে বুঝে। যখন তুমি বাংলা ভাষার সাথে মিল রেখে ইংরেজি শিখবা, দ্যাট ইজ সুপার ইজি, ওয়েদার ইজ ফনেটিক্স, ওয়েদার ইজ স্পোকেন ইংলিশ, ওয়েদার ইজ রাইটিং, ওয়েদার ইজ রিডিং, আইএলস, হোয়াট এভার ইট ইজ। Whenever you are just trying to learn the language, a foreign language, you must have a better knowledge in your Bangla. বাংলাই যদি না বুঝো, এটার সাথে মিলাইতেই না পারো, গদ বাদা ইংলিশ পড়ে কখনো শেখা হয় না। তাহলে আমি যে আজকে বললাম যে ইংরেজি ওয়ার্ড মিনিং পড়ে সেটা বাংলা পড়তে হবে, সেটা দিয়ে সেন্টেন্স বানাইতে হবে, বাংলাটার জন্য পারো। তারপর সেটা কী করতে হবে? সেটা ডেরিভেটিভস পড়তে হবে বাংলা সহ। কেন বারবার বাংলাকে আমি প্রায়োরিটি দিচ্ছি? কারণ তুমি সহজে নিতে পারো বাংলাটা। তাহলে বাংলার সাথে যদি মিলাইয়া পড়ো তাহলে ব্যাপারটা সহজ। কিন্তু আমরা ছেলেমেয়েরা কী করি? আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গাইড মুখস্থ করতেছি, প্যারাগ্রাফ মুখস্থ করতেছি, লেটার মুখস্থ করতেছি, ইমেইল মুখস্থ করতেছি, রিয়ারেঞ্জ মুখস্থ করতেছি, প্যাসেজ মুখস্থ করছি। এটা কেন? শুধুমাত্র ব্রেইনে এটা চাপ দেওয়া ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। ব্রেইনে কোনো আনন্দ নাই, ব্রেইনে কোনো মজা নাই, ব্রেইনে কোনো সৃজনশীলতা নাই।
জাস্ট মুখস্থের একটা জগৎ আমরা তৈরি হচ্ছে, টিপস ট্রিক্স শর্টকাট এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এটা থাকলে ওইটা, ওইটা থাকলে এটা, এমনটা কেন? ভাষা শিখো, ভাষাকে আনন্দ নিয়ে শেখার চেষ্টা করো। যাই হোক, এই প্রশ্নটা কোথায় আসছে? এটা ভাইয়া একটা কুমিল্লা বোর্ড পড়ান, কুমিল্লা বোর্ড প্রশ্ন আসছে কিনা জানি না আমি। কুমিল্লা, সিলেট, দিনাজপুর, দিনাজপুর তো একটু আগে করাইলাম, ইজি তো বললা তোমরা, ইজি তো আসলো। চলো আমরা এটার পরে আরো একটা কোয়েশ্চেন নেব, সেটা হচ্ছে এই কোয়েশ্চেন নিব, ঠিক আছে? ওকে, আমরা এইটা আর এটা এই দুটো কোয়েশ্চেন সলভ করব। চলো ওকে, চলো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। কার্টেসি ইজ আ ভার্চু ইন আ ম্যান। ভার্চু মানে হচ্ছে গুণ বা কারো একটা গুণাবলী বলি আর কি। ভাইয়া ঢাকা বোর্ডে এমন কোয়েশ্চেন হয় ইজি নাকি হার্ড? ঢাকা বোর্ডে অ্যাটলিস্ট ইজি কোয়েশ্চেন হয়, ঢাকা বোর্ডে কোয়েশ্চেন ইজি হয়, কুমিল্লা যশোরে হার্ড হয়। আচ্ছা, হার্ড ইজি ব্যাপারটা আমি এইভাবে ক্লিয়ার করি তোমাকে। কোয়েশ্চেন হার্ড ইজি এটা ব্যাপার না, ব্যাপার হইতেছে ভোকাবুলারির উপর নির্ভর করতেছে। যা যেই বোর্ডের কিছু ভোকাবুলারি সহজ মনে হবে তাদের কাছে মনে হবে কোয়েশ্চেন সহজ, যাদের কাছে এক দুটো কোয়েশ্চেন মানে ভোকাবুলারিটা কঠিন মনে হবে তাদের কাছে মনে হবে কি না কি কোয়েশ্চেন আসছে। আসলে মোটে কঠিন জিনিস না, জাস্ট ভোকাবুলারির পার্থক্য এখানে। চলো আমরা এটা একটু সলভ করি। কার্টেসি ইজ আ ভার্চু ইন আ ম্যান। ভার্চু মানে হচ্ছে গুণ, তাহলে গুণের কি চেয়েছে? সিনোনিম। তাহলে গুণ কি পাইতে পারি আমরা? কোয়ালিটি বা মেরিট, গুণাবলী। তাহলে কার্টেসি মানে ভদ্রতা, কার্টেসি মানে কি? ভদ্রতা বা নম্রতা। ভদ্রতা ইজ আ ভার্চু ইন আ ম্যান। তাহলে কার্টেসি হচ্ছে একটা মানুষের একটা এক ধরনের গুণের বিষয়। ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলারই বাহুল্য রাখে না বা বলার কোনো প্রয়োজন নাই যে কার্টেসি কস্টস আস, এখানে একটা অ্যাস হবে, কার্টেসি কস্টস আস নাথিং, ভদ্রতা আমাদের থেকে কিছুই নেয় না, বাট গিভস আ লট, বরং অনেক কিছু দেয়। তাহলে আলটের কি চেয়েছে? সিনোনিম। তাহলে আলট মানে অনেক বেশি, তাহলে এটা সিনোনিম হতে পারে মেনি অথবা মাছ, যেটাই দেওয়া না কেন। মেনিও দিতে পারো আবার মাছও দিতে পারো তুমি। ওকে, সো ইউ শুড বি কার্টিয়াস। কার্টিয়াস মানে কি? ভদ্র। তাহলে ভদ্র কি চেয়েছে আমরা চাইতো? অ্যান্টোনিম। তাহলে ভদ্র বিপরীত কি হবে? অভদ্র। তাহলে সো ইউ শুড বি, তাই তোমার হওয়া উচিত অভদ্র। অভদ্র কি? ইম্পোলাইট। পোলাইট অর্থ হচ্ছে ভদ্র, ইম্পোলাইট অর্থ হচ্ছে অভদ্র বা রুড, ওকে, বা হার্শ। ওকে, আচ্ছা, কি পেলাম? সো ইউ শুড বি কার্টিয়াস মানে হচ্ছে ভদ্র, তাই আমরা বিপরীতে কি পেলাম? ইম্পোলাইট, রুড অথবা হার্শ। অভদ্র, কঠোর, কর্কশ হইতে হবে তোমাকে। আচ্ছা, ইউ মাস্ট হ্যাভ পোলাইটনেস, তোমার মধ্যে অবশ্যই ভদ্রতা থাকতে হবে। পিপল উইল ডিসরেসপেক্ট অ্যান্ড ডিসলাইক ইউ, মানুষ তোমাকে কি করবে? অপছন্দ করবে এবং তোমাকে কোনো ধরনের কি করবে না? রেসপেক্টের বাংলা কি? অপ্রশংসা করবে না, তোমাকে ঘৃণা করবে। মানুষ তোমাকে অপছন্দ করবে এবং ঘৃণা করবে ইফ ইউ আর ডিসকার্টিয়াস, যদি তুমি অভদ্র হও। মানে এটাই বলছে যে অভদ্র হওয়ার মধ্যে কোনো ধরনের মহান কোনো কিছু নাই, মহাত্মের কিছু নাই, বরং অভদ্রতা আমাদেরকে কিছুই আমাদেরকে শিখায় না, বরং আমাদেরকে অনেক কিছু দেয়। আচ্ছা, নোবডি ডিসলাইকস ডিসকার্টেসি, এটা একটা নাউন, অভদ্রতা। ওকে, এটা নাউন। তো এটা কি চেয়েছে দেখি তো আমরা? ডিসকার্টেসির কি চেয়েছে? সিনোনিম। এই অ্যান্সারটা তোমরা করো দেখি। ডিসকার্টেসির সিনোনিম কি হবে? ডিসকার্টেসি অর্থ হচ্ছে অভদ্রতা, তার মানে আরেকটা ওয়ার্ড দিব যেটা অভদ্রতা, অনম্রতা বোঝায়, কিন্তু সিমিলার ওয়ার্ড। ইম্পোলাইট কি হবে? ইম্পোলাইট কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। অভদ্র, অভদ্রতা, এটা হচ্ছে নাউন ফর্মে আছে, এটা বাংলা কি? অভদ্রতা। আচ্ছা, সবাই একটু উত্তর করার চেষ্টা করো।
ইম্পোলাইটনেস, আচ্ছা ভৌমিক একটা সুন্দর আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে, থ্যাংক ইউ ভৌমিক। আচ্ছা, নোবডি ডিসলাইক ডিসকার্টিসি, কেউ অভদ্রতাকে পছন্দ করে না, রাইট? তাহলে ইমপোলাইটটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ছিল, তাহলে নাউনের সাথে আমরা কিন্তু বলেছি একদম ক্লাসের শুরুতে নাউনের সাথে নাউনকে মিল রাখবো। নোবডি লাইকস ইমপোলাইটনেস, ইমপোলাইটনেস, কেউ অভদ্রতা পছন্দ করে না। ট্রাই টু বি জেন্টেল ফ্রম ইউর স্টুডেন্ট লাইফ, তোমরা শিক্ষা জীবন থেকেই শুরু করো একজন ভদ্র মানুষ হতে। ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর ইনামি, ইনামি মানে কি? শত্রু। হার্ট মানে উইন মানে হচ্ছে জয় করা। তুমি তোমার শত্রুর মনকেও জয় করে নিতে পারবে বাই বিং কার্টিয়াস, ভদ্র হওয়ার মাধ্যমে, নম্র হওয়ার মাধ্যমে, শালীন হওয়ার মাধ্যমে তুমি তোমার শত্রুর মনটাকেও জয় করে নিতে পারবে। তাহলে আমি দেখি দুইটা ওয়ার্ড। উইন, উইনের কি চেয়েছে আমাদের? উইনের আমাদের চেয়েছে হচ্ছে বিপরীত শব্দ, রাইট? উইন অর্থ জয় করা বা কোনো জিনিস পাওয়া, এবার কি পারতে পারে? হারানো, রাইট? লস বা লুজ, নট লস। লস দিলে নাউন হয়ে যাবে, এটা হচ্ছে লুজ, ভার্বের সাথে ভার্বের মিল আছে। লুজ দিতে পারো বা ফেল দিতে পারো বা হারানো, ঠিক আছে? ইউ ক্যান লুজ মানে উইন দ্য হার্ট অফ ইউর ইনেমি, ইনেমির কি চেয়েছে আমাদের? সিনোনিম। তাহলে ইনেমি মানে কি? বিপরীত বা প্রতিপক্ষ, রাইট? তাহলে এটার এই যে এটা একটা নাউন, এটার কি হয় আমাদের? এফও, ফো মানে হচ্ছে শত্রু, অথবা অপোনেন্ট মানে কিন্তু শত্রু, অপোনেন্ট বা হচ্ছে কন্টেস্টেন্ট, কন্টেস্টেন্ট, ঠিক আছে? কন্টেস্টেন্ট প্রতিযোগী, আমাদের প্রতিযোগী বা বিপরীত পক্ষ যেটাকে বলি, অপোনেন্ট। ওকে, কার্টেসি ক্যান রিমুভ দ্য বিটার রিলেশনশিপ, রিমুভ মানে হচ্ছে কমিয়ে ফেলা বা হ্রাস করা, ঠিক আছে? কার্টেসি ক্যান রিমুভ দ্য বিটার রিলেশনশিপ, বিটার রিলেশনশিপ মানে হচ্ছে তিক্ত সম্পর্ক, তিক্ত ভালো সম্পর্ক না যেটাকে আমরা বলি। তাহলে ভদ্রতাই পারে আমাদের মধ্যে তিক্ত সম্পর্কগুলোকে কমিয়ে ফেলতে অ্যান্ড ইমপ্রুভ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মধ্যে যে ব্যক্তিগত যেই আন্ডারস্ট্যান্ডিং বা বোঝ ক্ষমতা আছে একজনের সাথে আরেকজনের বোঝাপড়া, সেটাকে উন্নত করতে পারে। অ্যান্ড কর্ডিয়ালিটি অ্যামাং পিপল, তাহলে আমাদের মধ্যে যেমন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াইতে পারে এবং আমাদের মধ্যে কর্ডিয়ালিটি, আমাদের মধ্যে যেই আন্তরিকতাকেও বাড়িয়ে তুলতে পারে, আন্তরিকতা। তাই কি কি পাচ্ছে আমাদের? দুইটা ওয়ার্ড বাকি আছে। রিমুভ, এটা কি চেয়েছে? রিমুভের সিনোনিম, রিমুভ মানে তো শেষ করে দেওয়া, কমায় ফেলা। তাহলে রিমুভের সিনোনিম হইতে পারে কি? ডিসপেল, ডিসপেল, মনে রাখবা ডিসপেল মানে কিন্তু কাটিয়ে দেওয়া, কমিয়ে ফেলা, শেষ করে ফেলা, ডিসপেল। আচ্ছা, আরেকটা ওয়ার্ড কি আছে আমাদের? কর্ডিয়ালিটি। কর্ডিয়ালিটি মানে কি? কর্ডিয়ালিটির অ্যান্টোনিম, বিপরীত। তাহলে কর্ডিয়ালিটি যদি হয় আমাদের কি বলছি? কর্ডিয়ালিটি হচ্ছে আমাদের মধ্যে আন্তরিকতা, তাহলে বিপরীত কি হবে? আমাদের মধ্যে শত্রুতা, রাইট? তাহলে কি দিবা তুমি এই জায়গার মধ্যে? আমাদের মধ্যে দিতে পারে যে হেটরেট, আমাদের মধ্যে ঘৃণা, হেটরেট। তাহলে কি পারে? এই যে কার্টেসি বা ভদ্রতাই পারে আমাদের মধ্যে তিক্ত সম্পর্ককে কমিয়ে ফেলতে এবং আমাদের মধ্যে যে বোঝাপড়া রয়েছে এবং আমাদের মধ্যে যে কি রয়েছে, কর্ডিয়ালিটি, আমাদের যে আন্তরিকতা রয়েছে সেটাকে আরও উন্নত করে দিতে। ওকে বাচ্চারা, তাহলে এটা কি বোঝা গেল? এনশিওর কোথায় গেল? এনশিওর কি বাদ গিয়েছে? কোনো ওয়ার্ড কি বাদ গিয়েছে? কোথায় বাদ গিয়েছে? ও, এনশিওরটা কোথায় মিস করো? ও রাইট, আমি এই ওয়ার্ডটা মিস করে গেছি, রাইট। থ্যাংক ইউ, আমাকে একজন ওয়ার্ড বলেছে যে এনশিওরটা, রাইট। আমি এই লাইনটাই মিস করছি, এই লাইনটা আমি পড়িনি। আমি কোথায় চলে গেছি জানো? এই কার্টিসি থেকে এইখান থেকে শুরু করছি। আবার মাঝে যখন পড়তে গেছো তুমি, এক লাইন পড়ছো, এরপর কি রে মিলতেছে না কেন? তো আমি এইখানে শেষ করে আবার এই কার্টিসি থেকে শুরু করছি। ওকে, থ্যাংক ইউ, আমাকে এটা বলেছে কে? সেলিম বলেছে। হ্যাঁ, রাইট। অনেকেই বলতেছে যে ভাই এনশিওর কই গেল, রাইট? স্লিপ অফ পেন। চলো আমরা তারপরে যাই। ইউ ক্যান এনশিওর রিমুভাল অফ হেটেড, হেটেড অ্যান্ড হেটেড না, এটা হবে হেটরেড, HATRED, হেটরেড। তুমি ঘৃণাকে, ঘৃণার যেই মোচন, ঘৃণা মোচনটা তুমি শিওর করতে পারো যে তোমার বন্ধুত্বের মাধ্যমে, ভালো ভালো বদ্ধতার মাধ্যমে ঘৃণা কমবে
অ্যান্ড অ্যাঙ্গার বাই এমব্রেসিং ইউর ইনেমি, তোমার বন্ধুকে জড়িয়ে ধরার মাধ্যমে, বন্ধুর কাছে তুমি ইজি হওয়ার মাধ্যমে তোমার বন্ধু সেই রাগ এবং ঘৃণাকে তুমি এনশিওর করতে পারবে, যেটা কমবে ধীরে ধীরে। তাহলে কি কি পাচ্ছি আমরা? এনশিওর, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, কোনো জিনিস নিশ্চয়ন করা, এটা কি পাবো? সিনোনিম। তাহলে এনশিওরের সিনোনিম কি? কনফার্ম, রাইট? কনফার্ম অথবা অ্যাসিওর, অথবা কি? অ্যাসিওর। আর লাস্ট রয়েছে আমাদের অ্যাঙ্গার। অ্যাঙ্গার আছে একটা নাউন ফর্মে, সো এটা কি করবো আমরা? অ্যাঙ্গারের ইনশিওর, অ্যাঙ্গারের অ্যান্টোনিম। তাহলে অ্যাঙ্গার অর্থ হচ্ছে রাগ, এর বিপরীত কি হবে? লাভ, অ্যাফেকশন। তাহলে কি হবে? ভালোবাসা, লাভ বা অ্যাফেকশন। ওকে বাচ্চারা, ভাই রিমুভেরটা কি লিখছেন? রিমুভ, ডিসপেল লিখেছি আমি, ডিসপেল, DISPL। তোমরা ডিলিট দিতে পারো, ডিলিট, তোমরা ডিলিট দিতে পারো। ভাইয়া ডিসপেল দিয়েছি আমি, ওটা এখানে আবার লিখছি, DISPL, ডিসপেল। ওকে বাচ্চারা, আমরা আজকে এই পর্যন্ত রাখছি। সিনোনিম মুখস্থ করার ব্যাপার তো, তোমাদেরও কাজ থাকবে বেশ কিছু। সো বাচ্চারা, যেগুলো আমরা করলাম আজকে 4টা 5টা যাই করলাম, ডিলিটটা ইজি, এটাই মাথায় আমার আগে আসছে। হ্যাঁ, ডিলিট দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা খুব 4-5টা যাই করলাম, সলভ করলাম। তবে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো কিনা বাচ্চারা আমাকে একটু জানাও। মায়েরা জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুলফা, তুলফা ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, এটা কি ছিল? আচ্ছা, AS লাস্টেরটা কি ছিল? রাইট, লাস্টেরটা ছিল হচ্ছে আমাদের কোথায়? কর্ডিয়ালিটি। কর্ডিয়ালিটি মানে হচ্ছে কি? আন্তরিকতা। তাহলে এর বিপরীত কি দিয়েছি? ঘৃণা। আন্তরিকতার বিপরীত কি দিচ্ছি আমরা? ঘৃণা। ওকে বাচ্চারা, ভাইয়া বোর্ড কোয়েশ্চেনগুলো করলে কি হবে? হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনগুলো করলে আর কিছু টেস্ট করতে হবে ভাইয়া। বাসায় মাস্ট প্র্যাকটিস করতে হবে। ধরো তোমাকে আমি গ্রামারের রুল বুঝাই দিতে পারলাম, গ্রামার বুঝাই দিতে পারলাম যে সেন্স কি কাজ করে, ন্যারেশন বুঝাই দিলাম, কিন্তু তুমি যদি ভোকাবুলারি না প্র্যাকটিস করো, এখানে কোনো ভাইয়া কোনো স্যার তোমাকে কিচ্ছু করতে পারবে না। টু বি ভেরি অনেস্ট, আমি এই জায়গায় হার মানতে হবে আমাকে যে আমি শিক্ষার্থী খারাপ করলে কিছু করার নাই। কারণ কি, ধরো ভাইয়া তোমাকে জিনিস বলে দিলাম যে তুমি এটা 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 পড়বা, এখন তুমি কি পড়লা না, তুমি মুখস্থ করলা না, এদিকে একটা টিচার কি পসিবল তোমার পড়া মুখস্থ করে দেওয়া? না, এটা কখনোই পসিবল না, করা পসিবল না, করা উচিত না। কারণ শিক্ষার্থীর নিজস্ব কিছু কাজ থাকে, স্বকীয়তা বলতে কিছু জিনিস থাকে। সো যাই হোক, তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাই কতগুলো করলে কমন পড়তে পারে এটা একটু বলি। হ্যাঁ, ধরো বোর্ড কোয়েশ্চেন মাস্ট সলভ করতে হবে। বোর্ড কোয়েশ্চেন 16 থেকে 22 এগুলো মাস্ট সলভ করতে হবে। আরেকটা ব্যাপার করতে হবে হচ্ছে কিছু ভালো ভালো কলেজ, মানে রিনোন্ড কিছু কলেজ, ধর আমি যদি বলি, ধর হচ্ছে বগুড়ার আজিজুল হক কলেজ, রাজশাহী সরকারি কলেজ, তারপর হচ্ছে ধর হচ্ছে নটরডেম কলেজ, হরিক্রুজ, সেন্ট জোসেফ, তারপর হচ্ছে ধরো ঢাকার মতিঝিল আইডিয়াল কলেজ, উত্তরার রাজুক কলেজ, ক্যাডেট কলেজগুলো, এই কয়েকটা ক্যাডেট। আর হচ্ছে ধরো হচ্ছে জেলা কলেজগুলো, জেলা স্কুল হয়, জেলা কলেজ হয় কি আমি জানি না। ক্যাডেটগুলো ঢাকার মধ্যে হচ্ছে নটরডেম, ঢাকা কলেজ, তারপর হচ্ছে মতিঝিল আইডিয়া কলেজ, তারপর হচ্ছে রাজুক উত্তরা কলেজ, সেন্ট জোসেফ কলেজ, এই কয়েকটা কলেজ। আর হচ্ছে বগুড়ার আজিজুল হক কলেজ। এই কয়েকটা যদি করো, আশা করছি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। সেটা কি, বোর্ড 16 থেকে 22। আর যে কলেজগুলোর নাম ভাইয়া বললাম সেগুলোকে তুমি লিখে নিয়ে দেন ওই কোয়েশ্চেনগুলো যা সলভ করবা, আশা করছি এর মধ্যে তোমার হয়ে যাবে। ঠিক আছে, এত কিছু কিভাবে করব? এত কিছু করার তো যদি সময় না থাকে তাহলে একটু কমিয়ে কমিয়ে করতে হবে। লাস্টটা কি ভাইয়া হেট্রেড লিখেছেন? হ্যাঁ, হেট্রেড, হেট্রেড। ওকে বাচ্চারা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা আগামীকাল আমাদের অফিসিয়ালি মোটামুটি লাস্ট ক্লাসের দিকে যাচ্ছি, কারণ আগামীকাল আমাদের পাংচুয়েশন মানে গ্রামার টপিকের একটা লাস্ট ক্লাস, আর রয়েছে হচ্ছে আমাদের ইমেল আর হচ্ছে প্যারাগ্রাফ। ওইগুলো আমরা 2টা ক্লাস একদিনে নিব, যেগুলো আসলে তোমাদের কাজ। সো আমরা একদিনে সব কিছুকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বাচ্চা দেখা হচ্ছে আগামীকাল বিকাল 4টায়।
ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার আম্মাজানের জন্য একটু সবাই দোয়া কইলো যে আমার আম্মাজানের জন্য একটু সুস্থ হয়ে ওঠে। আর তোমরা ঠিকমতো পড়াশোনা করো, ভাইয়ের পক্ষ থেকে অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। জুম সেশন একটু জুম সেশনে ক্লিয়ার করছি, হ্যাঁ জুম সেশন, হ্যাঁ জুম সেশনটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। জুম সেশনটা হচ্ছে জুম সেশন আজকে কত তারিখ? আজকে হচ্ছে আমাদের 2 তারিখ, তাই না? 3 অগাস্ট 9:30 PM, রাত 9:30, ঠিক আছে? আমি আমাদের গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, জুমের পাসকোড দিয়ে দিব, আইডি দিয়ে দিব, এবং তোমাদের যে কারো যার প্রবলেম আছে ইংলিশ নিয়ে, ভাই এটা সলভ করবে কী হবে বা এই জিনিসটা কীভাবে এই মুহূর্তে আগাবো, এটা হচ্ছে গাইডলাইন সেশন। আমরা সেশনটা করবো হচ্ছে প্রবলেম সলভ নিয়ে, যে কোন কোন ব্যাপারগুলো কীভাবে খেয়াল রাখবা। ওই জুম সেশনে কিন্তু ভাই এই ন্যারেশনটা কী হবে এই ব্যাপারটা না, এইটা তো হচ্ছে কীভাবে আগাবা, ভোকাবুলারি মুখস্থ হচ্ছে না, এই জন্য আমি তুমি কী করতে পারো বা তুমি এই মুহূর্তে কোন কোন কলেজগুলো পড়বা, কালকে হয়তো আমি স্পেসিফিক বলে দিব যে এই কলেজগুলোর নাম বলে দিব বা দিয়ে দিব একটা ফাইল যে এই কলেজের নাম, তখন হচ্ছে ব্যাপারগুলো অনেক ইজি হবে। হ্যাঁ, তাই তুমি টোটাল লাস্ট মুহূর্তে তুমি আসলে কীভাবে আগানো উচিত, কোন ব্যাপারগুলোকে ফোকাস রেখে শেষে প্রিপারেশনটাকে একটু শানিত করা উচিত, সেই ব্যাপারে আলোচনা হবে। ঠিক আছে? হ্যাঁ রাইট, কালকে হবে। এটা নিয়ে আমাকে তন্ময় ভাই মেসেজ দিচ্ছিল যে ভাই কবে নেবেন তাদের সাথে সেশনটা। বললাম যে ভাই আমার আম্মু তো অসুস্থ, আমি আগে ঢাকায় ফিরি। সো ঢাকায় ফিরেছি গতকাল রাত 9টার দিকে। সো এই কারণে গতকাল করা পসিবল না। আজকে ক্লাস আছে, আজকে এসএসসি ক্লাস আছে, এটার পরে আবার 7:30 থেকে 9টা পর্যন্ত ক্লাস। আগামীকাল তোমাদের যেহেতু সকাল মানে বিকাল শিফটে ক্লাস শেষ, আমি রুমে গিয়ে সেট করে দেন ক্লাসটা নিব। ঠিক আছে? তাহলে বাচ্চারা দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল বিকাল 4টায়। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।